শুরু করে দেবো অনেক কিছুক্ষণের মধ্যে। আমার কথা শোনা যাচ্ছে তো না? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু অনেক শব্দ হচ্ছে। শব্দ বলতে এরকম মনে হচ্ছে ফ্যানের শব্দ হচ্ছে। আমরা শুরু করে দিই আর কি, ঠিক আছে? আমরা তোমাদের শব্দ বলতে কি ধরনের শব্দ হচ্ছে? ইঞ্জিন টিঞ্জিন চলছে এরকম টাইপ। নেই, কিরকম শব্দ হচ্ছে? টিভিতে ঝিরঝির করে না স্যার, এরকম টাইপ। এখন ওই শব্দ হচ্ছে? এখন গেছে স্যার। হচ্ছে স্যার এখন। আচ্ছা, আমরা মোমেন্ট নিয়ে গতদিন আমরা কথা বলেছিলাম, কথা তো শোনা যাচ্ছে তাই না? আমরা আজকেও আমরা তো শুধুমাত্র গতদিন হালকা করে বলেছি আসলে মোমেন্টটা কি জিনিস। মোমেন্ট মেনলি, মোমেন্টের বাংলা হচ্ছে পরিঘাত। মোমেন্টের বাংলা হচ্ছে পরিঘাত। তাহলে আমাদের মোমেন্ট মেইনলি দুই ধরনের, র মোমেন্ট এবং কারেক্টেড অর সেন্ট্রাল মোমেন্ট। র মোমেন্ট, র মিন্স কি আমাদের, আমরা যেটা র ম্যাটেরিয়ালস থেকে আমরা যে মোমেন্টটা পাই সেটা র মোমেন্ট। আর সেন্ট্রাল মোমেন্ট আর কারেক্টেড মোমেন্ট হচ্ছে যদি আমরা সেন্ট্রাল ভ্যালু থেকে মেজার করি। সেন্ট্রাল ভ্যালু মিন্স হচ্ছে আমাদের অ্যাডমিটিং মিন। অ্যাডমিটিং মিনকে আমরা সাধারণত সেন্ট্রাল ভ্যালু বলে থাকি। যদি আমরা সেন্ট্রাল ভ্যালু থেকে মেজার করি তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি আমরা সেন্ট্রাল মোমেন্ট আর কারেক্টেড মোমেন্ট। তাহলে আমরা এখানে মোমেন্ট, র মোমেন্টকে আমরা কিভাবে ডিফাইন করেছি আর কি, বইয়ে আরো সুন্দরভাবে আছে। লেট x1 x2 up to xk be k observations with corresponding frequencies f1 f2 up to fk। অর্থাৎ x1 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কত f1, x2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে f2, xk এর ফ্রিকোয়েন্সি হচ্ছে fk। দ্যাট মিন্স হচ্ছে x1 টা কতবার আছে এখানে f1 টাইমস,
x2 টা হচ্ছে f2 টাইমস, এভাবে x কে হচ্ছে f কে টাইমস আছে। দেন আর্থ র মোমেন্ট ইজ ডিনোটেড বাই, আমরা কি দ্বারা ডিনোট করি? আমরা ডিনোট করি হচ্ছে, মনে করো যে মিউ আর প্রাইম দ্বারা, এন্ড ডিফাইন্ড অ্যাজ, আমরা কিভাবে এটাকে ডিফাইন করেছি যে মিউ আর প্রাইম ইকুয়াল 1/n সাম অফ fi ইনটু xi মাইনাস a টু দি পাওয়ার r। দ্যাট মিন্স হচ্ছে যে আমরা ভেরিয়েন্সের আমরা ফর্মুলা দেখেছি, ভেরিয়েন্সের ফর্মুলা আর এটা সেম। ভেরিয়েন্স আর এটার মধ্যে পার্থক্য আমাদের আছে, যদিও ভেরিয়েন্সে আমাদের a ছিল না, তবে আমাদের এই ধরনের আমরা আগেও দেখেছি আর কি, where a is any arbitrary value, তাই না? এটা হচ্ছে কি আমাদের যে কোনো আরবিট্রারি ভ্যালু, অর্থাৎ এর মান আমাদের যে কোনো কিছু হতে পারে, এর মান 2 3 4 5 অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তাই a is any arbitrary value and n equals sum of fi, অর্থাৎ এখানে সবগুলো ফ্রিকোয়েন্সির সামকে আমরা কি বলছি? টোটাল নাম্বার অফ অবজারভেশনস, যেটাকে আমরা n দ্বারা ডিনোট করি। তাহলে যদি আমাদের when a equal 0, আমরা কি বলছি? when a equal 0 then it is called, আমরা এখানে বলছি when a equal 0 then it is called earth raw moment about origin। তাহলে যদি আমার এর মান যদি 0 হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলছি? earth raw moment about origin। তাহলে আমাদের এটাকে কি বলছে? earth raw moment about origin আর কি, earth raw moment about origin, about origin। ওকে, তাহলে এটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি? তাহলে আমাদের আগেরটাতে যদি আমরা এর মান যদি 0 বসাই দিয়ে দেই, তা ঠিক সেম আর কি, যে মিউ আর প্রাইম ইকুয়াল 1/n সাম অফ fi ইনটু xi টু দি পাওয়ার r। তাহলে আমাদের ফার্স্ট র মোমেন্ট সমান কি পাই? ফার্স্ট র মোমেন্ট মানে কি? আমাদের মিউ আর এর মান যদি আমরা 1 বসিয়ে দেই, 1 বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি? মিউ 1 প্রাইম ইকুয়াল 1/n সাম অফ fi xi। তাহলে এটা আমাদের ডেফিনিশন অফ কি? ডেফিনিশন অফ অ্যারিথমেটিক মিন। তাহলে আমাদের ফার্স্ট র মোমেন্টটা কার সমান? অ্যারিথমেটিক মিনের সমান। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তোমাদের যে ভাইবায় তোমাদের স্ট্যাটিস্টিক্সের একজন স্যার থাকবেন, উনি কিন্তু তোমাদের এই বিষয়গুলো কিন্তু কোশ্চেন করবে আর কি, ঠিক আছে? সহজ বিষয়গুলো, যে ফার্স্ট র মোমেন্টের কার সমান, তাই না? ফার্স্ট র মোমেন্ট আমাদের কোনো কিছুই না, ফার্স্ট র মোমেন্ট এবার অরিজিন, এটা আমাদের কার সমান? এটা আমাদের অ্যাডমিটিং মিনের সমান। কারণ আমরা সেন্ট্রাল মোমেন্টকে আমরা কিভাবে ডিফাইন করছি আমাদের আগের মতই, লেট x1 x2 xk be k observations with corresponding frequencies f1 f2 fk, then our central moment is denoted by mu r prime and defined as, তো এটাকে কি জাস্ট আমাদের আগের মতই, এর জায়গায় এখানে আমাদের কি, এর জায়গায় এখানে কি হয়েছে? x বার হয়েছে আর কি, আগে এ ছিল, এখানে x বার হয়েছে, where x bar is admitting mean and n is sum of fi। এখন যদি আমরা এই r এর মান যদি আমরা 1 2 3 4 5 যদি বসিয়ে দিই, তাহলে আমরা r এর মান যদি 1 বসিয়ে দিই, দ্যাট মিন্স ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, 2 বসিয়ে দিলে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, 3 বসিয়ে দিলে থার্ড সেন্ট্রাল মোমেন্ট, 4 বসিয়ে দিলে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট। আমি বলবো আবারও, তাহলে আমরা দ্যাট মিন্স হচ্ছে r এর মান, r কে আমরা কি বলছি? আর্থ সেন্ট্রাল মোমেন্ট। r এর মান 1 হলে ফার্স্ট, 2 হলে সেকেন্ড, 3 হলে থার্ড, 4 হলে ফোর্থ। হ্যাঁ, কি কোশ্চেন ছিল স্যার? নামের পাশে দিকে একটা জানি চিহ্ন আছে আপনার, ওই চিহ্নটা যদি সরে যেত তাহলে ক্লিয়ার শোনা যেত। বুঝতেছি না, কি বলছো? স্যারের কথাটা ক্লিয়ারই শোনা যাচ্ছে। স্যার নামের পাশে একটা চিহ্ন আছে, এটা কিসের? স্যার যে পোস্টের নামের ক্লাউডের চিহ্ন, স্যারের মনে রেকর্ড মেবি। আচ্ছা, তোমরা অন্যান্যরা যারা শুনছো আর কি, তারা কি শুনতে পারছো কিনা? জি স্যার, ক্লিয়ারই শুনতে পাচ্ছি স্যার। কেউ শুনতেছো, কেউ শুনছো না আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমাদের এটা রেকর্ড হচ্ছে, তো আমি পরবর্তীতে তোমাদের রেকর্ডটা আমি পোস্ট করে দেবো আর কি, ঠিক আছে? একটু চেষ্টা করো আর কি, হ্যাঁ, ইয়ে হয়ে যাবে আর কি। যাক, আচ্ছা, আমরা আরেকজন যেন কি যেন কোশ্চেন করছিল, এটা তো আমাদের ওর তো শোনার সমস্যা। আরেকজন কি কোশ্চেন করছিল যেন? আচ্ছা, তাহলে আমি তোমাদের
তোমাদেরকে কিন্তু আমি বারবার বলছি যে তোমাদের এই সময় কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যেমন ক্লাসে যেরকম খাতা কলম সবকিছুই থাকে, এখানেও কিন্তু আসলে খাতা কলম রাখাটা আসলে ম্যান্ডেটরি, তাই না? এখন তুমি যদি খাতা কলম না রাখো তাহলে এটা কিন্তু তোমার লস, এটা তোমার লস আর কি। কাজে এটা কিন্তু বুঝতে হবে যে আমরা কিন্তু আসলে নিজের লস নিজে কিন্তু আসলে কখনো করতে চাই না আর কি। আমি এটা বলছি না যে কারো কাছে নেই, আমি আমি আশা রাখি সবার কাছে আছে। তবে হ্যাঁ, কারো কাছে যদি না থেকে থাকে আর কি, তাহলে অবশ্যই খাতা কলম সব কিছু জিনিস, যুদ্ধ করতে গেলে কিন্তু আসলে অস্ত্র শস্ত্র নিয়েই কিন্তু আসলে যুদ্ধে নামা উচিত। তাহলে আমাদের আর্ট সেন্টার মুভমেন্ট আমরা বলেছিলাম, তাহলে আমরা আর এর মান যদি 1 বসিয়ে দিলে ফার্স্ট, সেকেন্ড বসিয়ে দিলে সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে আর কি। তাহলে এখানে দেখো আমরা 1 বসিয়ে দিয়েছি ফার্স্ট সেন্টার মুভমেন্ট, তাহলে আর এর মান 1 বসিয়ে দিলে ফার্স্ট সেন্টার মুভমেন্টের মান আমরা কি বলছি 0। তাহলে তোমাদেরকে কিন্তু এই কোশ্চেন গুলো করবে, আমরা আমাদের 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 পরীক্ষাও কিন্তু আসবে যে ভাই ফার্স্ট সেন্টার মুভমেন্ট ইজ অলওয়েজ 0। আমরা কিন্তু আমরা কিন্তু এভাবেই তোমাদেরকে দিব প্রুফ দ্যাট ফার্স্ট সেন্টার মুভমেন্ট ইজ অলওয়েজ 0। তাহলে তোমাদের কিন্তু দেখো 2 মার্কসের একটা কোশ্চেন আমি কিন্তু বলেই দিলাম, এই কোশ্চেন গুলো কিন্তু আসবে ভাই, ঠিক আছে? আচ্ছা, তোমরা নিজ দায়িত্বে মিউট করে নাও। এখন আমার যদি বারবার সবাইকে মিউট করে দিতে হয় তাহলে তো সমস্যা। যখন কথা বলবা, কথা বলার সময় আনমিউট করবা, ঠিক আছে? তাহলে আবার মিউট করে রাখবো। তাহলে আমাদের ফার্স্ট সেন্টার মোমেন্ট দেখো, ফার্স্ট সেন্টার মোমেন্ট সমান আমরা 0 লিখেছি। কেন 0 লিখেছি? আমরা কিন্তু অলরেডি এটা প্রুভ করেছি যে পাশে দেখো যে সিন্স sum of fi xi minus x bar 0, তাহলে sum of the deviation from arithmetic mean is always 0, sum of the deviation from arithmetic mean is always 0। আমরা এটা প্রমাণ করেছি আর কি, তাই না? তাহলে এটা যেহেতু 0, তাহলে এটার সঙ্গে যদি আমরা এটা যদি জাস্ট 1 মানে 0 কে যদি আমরা 1/n দ্বারা ডিভাইড করি তাহলে সেটা অবশ্যই 0। তাহলে ফার্স্ট সেন্টার মোমেন্ট অলওয়েজ 0। সেকেন্ড সেন্টার মোমেন্টটা আমাদের কার সমান দেখো, mu2 equal 1/n sum of fi xi minus x bar whole square। তাহলে এটা ডেফিনিশন অফ কি? ডেফিনিশন অফ ভেরিয়েন্স। তাহলে সেকেন্ড সেন্টার মোমেন্টের কার সমান? ভেরিয়েন্সের সমান। সেকেন্ড সেন্টার মোমেন্টটা কার সমান? ভেরিয়েন্সের সমান। থার্ড সেন্টার মোমেন্ট এর আমরা ডেফিনিশন জাস্ট এইভাবে দিলাম, ফোর্থ সেন্টার মোমেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট সেন্টার মোমেন্ট অলওয়েজ 0। ফার্স্ট র মোমেন্ট কার সমান? অ্যারিথমেটিক মিনের সমান। ফার্স্ট র মোমেন্ট কার সমান? অ্যারিথমেটিক মিনের সমান, ঠিক আছে? ফার্স্ট র মোমেন্ট অ্যারিথমেটিক মিনের সমান। ফার্স্ট সেন্টার মোমেন্ট 0। ফার্স্ট র মোমেন্ট অ্যারিথমেটিক মিনের সমান। ফার্স্ট সেন্টার মোমেন্ট 0। সেকেন্ড সেন্টার মোমেন্ট হচ্ছে ভেরিয়েন্সের সমান। তাহলে আমি যে এভাবে কথাগুলো বললাম, তোমরা আবার পরীক্ষায় মনে করো যে আসার জন্য এগুলো আবার মুখস্থ করি না, মুখস্থ করার কোনো কিছু নেই। এগুলো একটু একটু করে তুমি লিখবা, প্র্যাকটিস করবা, হয়ে যাবে, তাই না? আমরা আসলে অনেক সময় অনেকে দেখে মুখস্থ করে যে এটার সমান 0, এটা ভেরিয়েন্সের সমান, এগুলো মুখস্থ করার কোনো আসলে প্রয়োজন নেই। আসলে আমি যে মুখস্থর বিষয়টাকে আমি আসলে অনেকটাই মানে তোমার অপছন্দ করি আর কি, যে মুখস্থ করতে হবে। আমার কথা হচ্ছে কোনো কিছু মুখস্থ করলে তোমার আসলে মাথায় প্রেসার পড়বে, তাহলে মাথাটা থাকবে অলওয়েজ ফ্রি আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখন একটা জিনিস দেখি যে ফার্স্ট সেন্টার মোমেন্ট 0। এখন আমাদের সেকেন্ড সেন্টার মোমেন্টের মান আমরা গতদিন বলেছিলাম, সেকেন্ড সেন্টার মোমেন্টের মান কি হতে পারে? তাহলে আমরা একটা জিনিস দেখি, এফ তো হচ্ছে ফ্রিকোয়েন্সি তো কখনো নেগেটিভ হবে না, ফ্রিকোয়েন্সির মান অলওয়েজ পজিটিভ। দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি মিন্স কি, যে এটা আমাদের কত টাইমস রিপিট হলো কি আমাদের রিপিট হলো না, সেটাই আর কি। তাহলে আমাদের যে এই যে মোমেন্টগুলোর মান আসলে আমাদের জোর হবে না বিজোড় হবে, অর্থাৎ আমাদের জোর বিজোড় না, আমাদের নেগেটিভ হবে না পজিটিভ হবে, এটা আসলে কার উপর ডিপেন্ড করবে? এটা পুরোটাই ডিপেন্ড করবে xi মাইনাস x বারের উপর। এটা পুরোটাই ডিপেন্ড করবে কার উপর? xi মাইনাস x বার, এবং তার উপরে যে আমাদের পাওয়ারটা আছে সেই পাওয়ারটার উপর। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে xi মাইনাস x বার হোল স্কয়ার, xi মাইনাস x বার হোল স্কয়ার, অর্থাৎ আমাদের এই ডেভিয়েশনটা, এই পার্থক্যটা আমাদের পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যেহেতু এটা স্কয়ার আছে, তার মানে আমাদের এটা অলওয়েজ কি হবে? পজিটিভ। আমরা জানি ভেরিয়েন্সের মান, সেজন্য হচ্ছে আমাদের অলওয়েজ পজিটিভ। ঠিক সেম আমাদের ফোর্থ সেন্টার মোমেন্টের বেলায় দেখি যে আমাদের এই যে ডেভিয়েশনটা, আমি যেটা দেখাচ্ছি কার্সর দিয়ে, কার্সরটা ওখানে যাচ্ছে তো, তাই না? কম্পিউটারের কার্সর আমি যেভাবে দেখাচ্ছি ফোর্থ সেন্টার মোমেন্ট যাচ্ছে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। বুঝি নাই।
স্যার মঞ্জুর আহমেদ বলো। যাচ্ছে স্যার, এই মঞ্জুর যাচ্ছে আহমেদ, স্যার, দেখা যাচ্ছে ভালো করে। না না, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, অর্থাৎ আমি যখন স্যার, যেটাকে ইন্ডিকেট দেখা করছি, যাচ্ছে হ্যাঁ আমি যখন যেটাকে ইন্ডিকেট করছি সেটা তো স্যার। বোঝা যাচ্ছে তো। আচ্ছা, এটার হ্যাঁ, কালার ঠিকভাবে দেখা। আচ্ছা এটার কালার কি চেঞ্জ হয়েছে কিনা দেখো তো। জি স্যার, চেঞ্জ হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা ফোর্থ সেন্টার মোমেন্টে আছি। ঠিক আছে, আমরা কালারটা আবার চেঞ্জ করে দিই। আমরা ফোর্থ সেন্টার মোমেন্ট, দেখো আমাদের এই যে ফোর্থ সেন্টার মোমেন্ট, দ্যাট মিন্স অর্থাৎ xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4, অর্থাৎ xi মাইনাস x বারের ডেফিনিশন আবার পজিটিভ হতে পারে। তাহলে এটা পজিটিভ হলে তো এটা অলওয়েজ পজিটিভ, যদি নেগেটিভও হয় যেহেতু পাওয়ার 4 আছে তার মানে এটা অলওয়েজ পজিটিভ। দ্যাট মিন্স যেটা আমাদের, তাহলে মানে আমরা এখান থেকে গতদিনও বলেছিলাম, এখান থেকে আমরা একটা জিনিসই আমরা বুঝতে পারছি যে সেকেন্ড, ফোর্থ, সিক্স, যদিও আমাদের 4 এর বেশি মোমেন্ট গুলো লাগে না, কিন্তু আমাদের তো বলতে হবে, জানতে হবে, অর্থাৎ 2, 4, 6, 8 আমরা এখান থেকে বুঝতেছি যেগুলো আমাদের জোর মোমেন্ট, যেগুলো জোর সংখ্যা 2, 4, 6, 8, তাহলে যেগুলো জোর মোমেন্ট এগুলোর মান অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। তাহলে আমাদের যেগুলো অড মোমেন্ট, যেগুলো বিজোড় মোমেন্ট, বিজোড় মোমেন্টের মানগুলো কি নেগেটিভ হবে না। এখন আমরা একটা জিনিস দেখি, বিজোড় মোমেন্টের মানগুলো আমাদের কি হতে পারে। আমাদের যে এই যে ডেভিয়েশনটা xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3, xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3, তাহলে আমরা এখান থেকে দেখছি যে xi মাইনাস x বার এর ডেভিয়েশনটা যদি কি হয়, নেগেটিভ হয়, এর ডেভিয়েশনটা যদি নেগেটিভ হয়, এর ডেভিয়েশনটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কি হবে, ডেভিয়েশনটা নেগেটিভ হলে এটার মান নেগেটিভ হবে, আর এর ডেভিয়েশনটার মান যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হবে। ঠিক আছে, তার মানে আমরা এটাই এখান থেকে এটাই বুঝতেছি যে অড মোমেন্ট গুলোর মান, যেগুলো অড মিন্স হচ্ছে যেগুলো বেজোর মোমেন্ট, বেজোর মোমেন্ট গুলোর মান কি হতে পারে, নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, কিন্তু যেগুলো ইভেন মোমেন্ট সেগুলোর মান অলওয়েজ কি হবে, পজিটিভ হবে, তাই না। এখন আমরা নেক্সটে চলে আসি যে শেপ ক্যারেক্টারিস্টিক্স, তাই না, যে আমাদের এই মোমেন্ট গুলো আমাদের মেইনলি কাজে লাগে যে আমরা ডেটার শেপ, তাই না, আমাদের তো মেইনলি হচ্ছে যে আমরা যে আমাদের যে একটা ডেটা, এই ডেটাটার আসলে আমাদের শেপ কি রকম, এই শেপটা দেখার জন্যই আসলে আমাদের আমরা এই মোমেন্ট গুলো ক্যালকুলেট করি, তাই না, যে ডেটাটার শেপ আমাদের বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, না ডেটাটা আমাদের একদিকে আছে, না ডেটাটা আমাদের লাস্টের দিকে আছে। যেমন আমি যদি তোমাদের এরকম জিজ্ঞাসা করি যে তোমাদের সাপোজ এখানে যদি এসএসসি জিপি এর কথা বলি, তাহলে অবশ্যই এখানে আসলে ম্যাক্সিমাম রেজাল্টটাই আসলে 5 এর দিকে চলে যাবে, মানে পিকনেসটা অন্যদিকে যাবে। আমরা একটু করে তোমাদের কিছু গ্রাফ দেখাবো। কিন্তু যদি আমরা বলি যে তোমাদের কিছুদিন পর তোমার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবা, ফার্স্ট ইয়ার রেজাল্ট হবে, তাহলে ফার্স্ট ইয়ারের রেজাল্টটা যদি দেখা যায় এরকম, যে ফার্স্ট ইয়ার রেজাল্ট কি, যে আমাদের রেজাল্ট তো 1.75 থেকে মেইনলি শুরু, হ্যাঁ 1 থেকে শুরু, 0 থেকে শুরু, কিন্তু আসলে 1.75 এর নিচে পেলে আসলে প্রমোশন পাওয়া যায় না, নট প্রমোটে। তাহলে আমাদের 1.75 থেকে শুরু করে আমাদের আলটিমেট কত, আলটিমেট হচ্ছে 4 পর্যন্ত। ঠিক আছে, আলটিমেট হচ্ছে 4 পর্যন্ত। তাহলে আমরা যদি দেখি যে সবগুলো রেজাল্ট যদি এরকম হয়, একটা কনসিস্টেন্সি থাকে, কনসিস্টেন্সি অর্থাৎ 1.75 থেকে আমাদের একই হারে ইনক্রিজ করছে, হ্যাঁ ঠিক মাঝখানে পিকনেসটা বেশি, আবার শেষের দিকে আবারও কমছে, যদি এরকম হয় তাহলে ডেটার শেপটা হবে একরকম। আবার যদি ডেটাটা এরকম হয় যে আমাদের যে 1.75 থেকে আড়াই 2.5 এই দিকে আসলে আমাদের অবজারভেশন সংখ্যা বেশি, অবজারভেশন হচ্ছে স্টুডেন্ট সংখ্যা এখানে আমাদের বেশি, এবং আমাদের শেষের দিকে কম, তাহলে আমরা পিকনেসটা কোন দিকে পাবো, সামনের দিকে পাবো, ঠিক তাই না, পিকনেসটা আমরা সামনের দিকে পাবো। এখন যদি আবার হয়, আমরা এগুলো দেখাবো আর কি, একটু পরে আমরা গ্রাফ দেখাবো। আর আবারও যদি আমাদের ডেটাটা যদি এরকম হয় যে আসলে আমাদের 3.5 থেকে 4 এর দিকে আসলে আমাদের অবজারভেশন সংখ্যা বেশি, তাহলে আমাদের কি হবে, ডেটার শেপটা এই দিক দিয়ে বেড়ে আমাদের শেষের দিকে আমাদের পিকনেস হয়ে আমাদের এরকম আসবে। অর্থাৎ আমি যে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আমরা একটু পরে আমরা গ্রাফের মধ্যে দেখব। তাহলে এই যে শেপগুলো ক্যারেক্টারিস্টিক্স, শেপ ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর জন্য আমাদের মেজার করার জন্য আমাদের কতগুলো মেজারমেন্ট আছে। যেমন আমাদের মেজার্স অফ লোকেশন মেজার করার জন্য আমাদের অনেকগুলো আমাদের মেজার ছিল, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান মোড। ঠিক সেম আমরা যেমন ডিসপারশন মেজার করার জন্য আমরা কি মেজার করেছিলাম, যে আমাদের রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স।
ঠিক সেম আমরা শেপ অর্থাৎ ডেটার শেপ ক্যারেক্টারিস্টিক্সটা মেজার করার জন্য এখানেও আমাদের কিছু মেজারমেন্ট আছে। তাহলে এখানে আমরা কি বলছি, মেজার্স অফ স্কিউনেস। মেজার্স অফ স্কিউনেস, স্কিউনেসের বাংলা কি? স্কিউনেসের বাংলা হচ্ছে বঙ্কিমতা। স্কিউনেসের বাংলা হচ্ছে বঙ্কিমতা। তাহলে এই বঙ্কিমতা কথাটা কোথা থেকে আসলো? বঙ্কিমতা কথাটা আসলো বঙ্কিম থেকে, তাই না? তোমাদের সাথে আবার কেউ বঙ্কিম থাকতেও পারো, তোমাদের পরিচিত কেউ বঙ্কিম থাকতে পারো। আসলে এই যে বঙ্কিম কথাটার মানে কি, তাই না? তাহলে বঙ্কিম আসছে কোত্থেকে? বাঁকা থেকে আসছে বঙ্কিম, তাই না? বাঁকা থেকে আসছে বঙ্কিম। তাহলে একটা ডেটা যদি আমাদের বাঁকা হয়, কেমন বাঁকা, বাঁকা না সোজা, বা বাঁকা হলে কেমন বাঁকা, সেটা আমরা মেজার করবো কি মেজার্স অফ স্কিউনেস দ্বারা, যেটাকে আমরা কি বলছি যে বঙ্কিমতা, তাই না? এটা দ্বারা মেজার করবো যে মেজার্স অফ স্কিউনেস, বঙ্কিমতা, অর্থাৎ ডেটাটা আমাদের কেমন বাঁকা, তাই না? বা একে ডান দিকে বাঁকা না বাম দিকে বাঁকা না কেমন বাঁকা, সেটা আমরা মেজার করবো, সেটাকে আমরা বলছি কি মেজার্স অফ স্কিউনেস। তাহলে মেজার্স অফ স্কিউনেস কে আমরা কিভাবে ডিফাইন করেছি? আমরা আগের মতোই, তাই না? যে let x1 x2 xk be k observations with corresponding frequencies f1 f2 fk, then skewness is denoted by, skewness কে কি দ্বারা ডিনোট করা হয়? বিটা 1 দ্বারা। skewness কে ডিনোট করা হয় কি দ্বারা? বিটা 1 দ্বারা, and defined as, তাহলে কিভাবে আমরা ডিফাইন করতে পারি skewness কে? skewness কে আমরা ডিফাইন করতে পারি বিটা 1 সমান mu3 স্কয়ার ডিভাইডেড বাই mu2 কিউব, mu3 স্কয়ার ডিভাইডেড বাই mu2 কিউব, তাই না? তাহলে mu3 হচ্ছে কি থার্ড সেন্ট্রাল মোমেন্ট। এখানে কিন্তু আমরা আসলে আমাদের অড মোমেন্ট গুলো লাগবে না, এখানে আসলে আমাদের সেন্ট্রাল মোমেন্টই আসলে সেন্ট্রাল মোমেন্ট দ্বারা আমরা এগুলো সব ক্যালকুলেট করব। তাহলে বিটা 1 কে আমরা কি বলছি? সরি, mu3 কে বলছি থার্ড সেন্ট্রাল মোমেন্ট, এবং mu2 হচ্ছে আমাদের সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। আমরা মোমেন্ট গুলো ক্যালকুলেট করব, আমরা করতে পারি কিভাবে ক্যালকুলেট করতে হয় তোমাদের আমরা একটু পরে একটা ম্যাথমেটিক্যাল एग्जांपल দেখাবো। তাহলে এই ক্যালকুলেট করার পর আমরা যদি মানগুলো বসাই দেই, তাহলে আমরা এখানে বিটা 1 এর মান পাবো। তাহলে বিটা 1 এর মান কি হতে পারে? বিটা 1 এর মান পজিটিভ হতে পারে, বিটা 1 এর মান নেগেটিভ হতে পারে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে বিটা 1 কি ইউনিট ফ্রি কিনা বা ইউনিট যুক্ত কিনা, তাই না? তাহলে আমরা একটু আগে এখানে চলে যাই। আমরা যদি এই ভেরিয়েন্স, আমরা এই ভেরিয়েন্স অর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আমরা কি দেখছি যে এই ভেরিয়েন্সের আসলে ইউনিটটা কি? ভেরিয়েন্সের ইউনিটটা কি? বা এখানে যে আমরা অ্যারিথমেটিক মিন যে আমরা বের করছি, এই অ্যারিথমেটিক মিনের আসলে আমাদের ইউনিটটা কি, তাই না? তাহলে অ্যারিথমেটিক মিনের ইউনিট কি? যে আমাদের যদি ডেটাটা যদি বয়সের ডেটা হয়, বয়স যদি আমরা মেজার করি ইন ইয়ার্স, আমরা ইন ইয়ার্স অর ডে অর মান্থ আমরা যে কোনো ভাবে ক্যালকুলেট করতে পারি। সাপোজ আমাদের ইউনিটটা ধরে নিলাম যে আমাদের ইয়ার্স ছিল, তাই না? তাহলে আমাদের অ্যারিথমেটিক মিন, অর্থাৎ তোমাদের আমি 10 জনকে নিলাম, 10 জনের বয়স, যে একজনের বয়স 19 বছর, 20 বছর, 19.5 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 20.5 বছর, তাই না? সবার বয়স কি বছর, ইন ইয়ার্স, তাই না? ইন ইয়ার্স। তাহলে আমরা যদি এখানে যদি তাদের যদি এভারেজ করি, এভারেজ যদি পাই 19, তাহলে 19 কে আমরা কি বলবো? 19 ইয়ার্স। যে ফার্স্ট ইয়ার মানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের এভারেজ এজ হচ্ছে কত? 19 ইয়ার্স। তাহলে আমরা এখানে যে বয়স দেখলাম, বয়সটাকে আমাদের কি যে সবগুলো বছরের কিন্তু আমাদের যোগফল, তার মানে সেখানে সেটা আমাদের মানে তাদের ইউনিটটা হবে যে মূল ডাটার যেটা ইউনিট, সেটাই হবে কি আমাদের মানে এভারেজের ক্ষেত্রে অর্থাৎ মিনের ক্ষেত্রে। কিন্তু ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে এগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই না। তোমরা ফিজিক্সে আসলে মাত্রা সমীকরণগুলো অনেক পড়ে আসছো, ফিজিক্স তোমাদের এখানে ফার্স্ট ইয়ারেও আছে, কাজে এই বিষয়গুলো আমার মনে হয় না খুব কঠিন হবে, তাই না? ভেরিয়েন্স দেখো যে আমাদের অবজারভেশনের উপর যেহেতু স্কয়ার আছে, তাহলে এর ইউনিটটা হবে ইয়ার্স স্কয়ার, অর্থাৎ ডেটাটা যে ইউনিটে হবে সেই ইউনিটের স্কয়ার হবে, এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতেই পারছি আর কি, যেহেতু এটা স্কয়ার আছে। আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় কি হবে দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় আমরা কি বলছি যে পজিটিভ স্কয়ার রুট অফ ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্স যদি স্কয়ার হয়, ইউনিট স্কয়ার হয়, তাহলে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি হবে? যেহেতু স্কয়ার রুট, তাহলে আমাদের স্কয়ার রুট এবং স্কয়ার কাটাকাটি গিয়ে আমাদের কি হয়ে যাবে? শুধুমাত্র আমাদের ইউনিট অর ইয়ার হবে, তাই না? তাহলে আমাদের থার্ড সেন্ট্রাল মোমেন্টের ইউনিট কি হবে? থার্ড সেন্ট্রাল মোমেন্টের ইউনিট হবে ওই ইউনিটের কিউব। যদি ইয়ারের ডাটা হয়, বয়সের ডাটা হয়, তাহলে আমাদের কি হবে? ইয়ার কিউব। আর তাহলে ফোর্থ সেন্ট্রাল মোমেন্টের বেলা কি হবে? ইয়ার টু দি পাওয়ার 4।
ইয়ার টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে আমাদের এই যে বিটা 1 এর মানটা, বিটা 1টা কি আমাদের, বিটা 1 এর আমাদের ইউনিট কি হবে, তাই না? আমরা এখানে একটু খেয়াল করি বিটা 1 এর আমাদের ইউনিট কি হবে। তাহলে আমরা তোমাদেরকে এখানে একটু আচ্ছা এটা আসতেছে না, তাহলে সাপোজ এটা জাস্ট বোঝানোর জন্য আর কি, আর অন্য কোনো কিছু না। তাহলে আমাদের যদি এরকমই হয়, তাহলে এটা যদি ইয়ার টু দি পাওয়ার কিউব, আর নিচে কি হবে, আমরা শুধুমাত্র ইউনিটটা ক্যালকুলেট করছি, তাই না? আর অন্য কোনো কিছু না। ইয়ার টু দি পাওয়ার স্কয়ার, স্যার উপরে স্কয়ার না, স্যার উপরে স্কয়ার আর নিচে কিউব স্যার। না তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ না, আমরা শেষ করি। আমাদের তো এখানে তো আমি লিখতে পারছি না, ইকুয়েশন তো এটা তো নরমালি আসলে লেখা যায় না, একটু খেয়াল করো। স্কয়ার, হ্যাঁ এটা তো আসলে একটু আলাদাভাবে লিখতে হচ্ছে। দেখা যাচ্ছে এখন দেখো তো ঠিক আছে কিনা, আমি যেটা তোমরা যে বললা আর কি মিঠু, তাই না? দেখো আমাদের, দেখো প্রশ্ন আছে কিনা, তাহলে প্রশ্ন থাকলে আমরা, ঠিক আছে স্যার। ঠিক আছে সবাই দেখো সবাই কোশ্চেন, তোমরা যারা আছো সবাই দেখো। তার মানে আমাদের μ3 এর ইউনিট হচ্ছে ইয়ার কিউব, তার উপরে আবার μ2 এর ইউনিট হচ্ছে ইয়ার স্কয়ার, তার উপরে কিউব। তাহলে তাদের ইউনিটটা হচ্ছে কি ইয়ার টু দি পাওয়ার 6, তাহলে আমাদের ইউনিট মানে আমাদের সেটা কি হয়ে যাচ্ছে, আমাদের এটা ইউনিট ফ্রি হয়ে যাচ্ছে, তাই না? দ্যাট মিন্স কোনো ইউনিট থাকছে না। তার মানে আমাদের বিটা 1 এর যে মান, এটা শুধুমাত্র একটা সংখ্যা, তাহলে এটা শুধুমাত্র একটা সংখ্যা। তাহলে এই সংখ্যাটা দ্বারা কি বোঝাবে, তাই না? এই সংখ্যাটা দ্বারা কি বোঝাবে, তাহলে আমরা বলছি, এখানে একটু খেয়াল করো যে এই সংখ্যাটা দ্বারা মানে বিটা 1 এর মান আমাদের কখন কি হলে আমরা কি বুঝাবো, তাই না? তাহলে বিটা 1 এর মান যদি 0 হয়, তাহলে আমরা এটা কি বলছি, সিমেট্রিক্যাল হওয়া অবশ্যই ভালো, তাই না? যে দুই দিকে সমান থাকবে, তাহলে বিটা 1 এর মান সিমেট্রিক্যাল। আমরা তোমাদের একটু পরে দেখাবো। তাহলে বিটা 1 এর মান যদি 0 এর বড় হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, দেন পজিটিভলি স্কিউড, তাই না? বিটা 1 এর মান যদি লেস দেন 0 হয়, তাহলে নেগেটিভলি স্কিউড। তাহলে এখানে একটু প্রবলেম আছে, তাই না? আমাদের এটা নিয়ে একটু আমাদের প্রবলেম আছে, এটা আমরা বলবো। তাহলে আমাদের বিটা 1 এর মান কি হতে পারে, 0 হতে পারে, 0 অপেক্ষা বড় হতে পারে, এবং 0 অপেক্ষা ছোট হতে পারে, তাই না? 0 হলে সিমেট্রিক্যাল, আমাদের গ্রেটার দেন 0 হলে পজিটিভলি স্কিউড, মানে গ্রেটার মানে পজিটিভ হলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ হলে নেগেটিভলি স্কিউড, সহজ কথা। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসলে কিন্তু বিটা 1 এর মান, যেটা আমরা যেভাবে ডিফাইন করেছি, যে বিটা 1 এর মান আসলে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। দেখো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, ডেফিনিশন অফ বিটা 1, এখানে কিন্তু বিটা 1 এর মান নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে নেগেটিভ হওয়ার সুযোগ নেই, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো। দেখো বিটা 1 এর মানটা কিভাবে নেগেটিভ হবে, আমাদের বিটা 1 এর মানটা নেগেটিভ তখনই হতে পারে, μ2 এর মান তো অলওয়েজ পজিটিভ, যেহেতু এটা আমাদের ইভেন মোমেন্ট, তাহলে μ2 এর মান তো আসলে কখনো নেগেটিভ হবে না, তাই না? এটা তো আসলে চিরন্তন সত্য আর কি। μ3 এর মান আমাদের কি হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে μ3 এর মান যদি নেগেটিভ হয়, তাহলে বিটা 1 এর মান নেগেটিভ, μ3 এর মান যদি পজিটিভ হয়, বিটা 1 এর মান পজিটিভ। কিন্তু এখানে আমাদের এই ডেফিনিশনে আমরা কি দেখছি, μ3 এর উপরে আবার আছে কি স্কয়ার, μ3 এর উপরে কি আছে, স্কয়ার আছে, তাই না? তাহলে μ3 এর উপরে যেহেতু স্কয়ার আছে, তার মানে বিটা 1 এর মান আসলে কখনোই নেগেটিভ হওয়ার সুযোগ নেই, তাই না? কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। কথাগুলো বোঝা যাচ্ছে? আমি আমার সামনে দিগন্ত বিশ্বাসকে দেখতে পাচ্ছি আর কি। দিগন্ত বিশ্বাস বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম যে μ3 এর মানটা কিন্তু আসলে নেগেটিভ হলেও যেহেতু এটা স্কয়ার আছে তাহলে এটা আসলে নেগেটিভ হওয়ার সুযোগ নেই, কিন্তু আসলে আমাদের বাস্তবে তো আসলে নেগেটিভলি স্কিউড আছে। তাহলে এখন আমাদের সমাধান কি? সমাধান আছে। এটার জন্য সমাধান হচ্ছে কি, আমরা কি করব, কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস বের করব। এর আগে আমরা কি করলাম, মেজার্স অফ স্কিউনেস, এখন আমরা কি করব, কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস আমরা মেজার করব, তাই না? এখানে আমরা কি মেজার করব, কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস। কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস কে আমরা কি দ্বারা ডিনোট করি, কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস কে আমরা গামা 1 দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি, গামা 1 দ্বারা, তাই না? তাহলে গামা 1 সমান কি, স্কয়ার রুট অফ বিটা 1। তাহলে স্কয়ার রুট অফ বিটা 1 করলে এখানে কি আসে, যে μ3 ডিভাইডেড বাই μ2 টু দি পাওয়ার 3/2, তাই না? তাহলে এখন দেখো μ2 এর মান তো অলওয়েজ পজিটিভ, তার পাওয়ার আমরা দেব 3/2, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে μ3 এর উপরে কোনো পাওয়ার নেই। তাহলে μ3 এর উপরে যেহেতু কোনো পাওয়ার নেই, তাহলে μ3 এর মান যদি আমাদের নেগেটিভ হয় তাহলে গামা 1 এর মান নেগেটিভ হবে, আর μ3 এর মান যদি পজিটিভ হয় তাহলে গামা 1 এর মান পজিটিভ হবে। আবারও একটা জিনিস আমরা খেয়াল করতে পারছি যে μ3 এর মান যদি 0 হয়, μ3 এর মান যদি 0 হয় তখনই আমাদের কি হবে, গামা 1 এর মান 0 হবে, তাই না? গামা 1 এর মান 0 হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের আসলে বিষয়গুলো আমাদের ক্লিয়ার, যে যদি আমাদের গামা 1 এর মান 0 হয় তাহলে আমাদের সিমেট্রিক্যাল, আর গামা 1 এর মান যদি আমাদের গ্রেটার দ্যান 0 হয় পজিটিভলি স্কিউড, আর আমাদের এটা যদি হয় তাহলে আমাদের এটাকে কি বলছি আমরা, নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, আমরা এটা শেষ করার পর আমি তোমাদেরকে গ্রাফগুলো দেখাবো। এখন আসলে আমাদের কার্টোসিসের বাংলা হচ্ছে সূচলতা। কার্টোসিসের বাংলা হচ্ছে সূচলতা, অর্থাৎ ডেটাটা কেমন সূচালো, ডেটাটা কি বেশি পিক, বেশি কি থিন না ফ্ল্যাট। অর্থাৎ থিন মানে কি, যে অনেকে আছে যে মনে করো যে লম্বা এগুলো অনেক বড় হয়ে গেছে, তাই না? আর অনেকে আছে ফ্ল্যাট। আবার একজন আছে মনে করো যে তার গঠন সব দিক দিয়ে কিন্তু ভালো, যেমন লম্বা, মনে করো যে লম্বা এবং তার ফিটনেসটা, স্বাস্থ্য সব দিক দিয়ে ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি যে এটাকে আমরা সবসময় পারফেক্ট বলি আর কি। আর যদি হঠাৎ করে বেশি লম্বা হয়ে যায় তাহলে সেটা এক ধরনের, আবার যদি ফ্ল্যাট হয়ে যায় সেটা এক ধরনের। তাহলে ডেটাগুলো আমাদের এরকম হতে পারে, আমরা গ্রাফগুলো দেখলে বুঝতে পারবো আর কি। আমরা আগের মতো এটা ডিফাইন করছি, লেট x1 x2 ft xk bk observations with corresponding frequency. This kurtosis is denoted by beta 2, skewness is denoted by beta 1, kurtosis is denoted by beta 2. তাহলে ডিফাইন্ড অ্যাজ কিভাবে আমরা ডিফাইন করতে পারি, যে μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার, μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার, তাই না? μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার। তার মানে আমরা এখান থেকে কি দেখছি, যে এখানে আমাদের কার্টোসিসে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে, ফোর্থ সেন্টার মোমেন্ট এবং সেকেন্ড সেন্টার মোমেন্ট। স্কিউনেসে আমাদের প্রয়োজন হচ্ছে থার্ড এবং সেকেন্ড, আর কার্টোসিসে হচ্ছে কি আমাদের ফোর্থ এবং সেকেন্ড। তাহলে এখন আমরা একটা জিনিস বলি, দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড সেন্টার মোমেন্টের নিচে, এটা হচ্ছে মনে রাখার জন্য, কেননা পরীক্ষার হলে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে আমাদের μ4 নিচে হবে না μ2 নিচে হবে। তাই না? তাহলে সবসময় যেটা ছোটটাই, এটা হচ্ছে জাস্ট মনে রাখার একটা টেকনিক, ঠিক আছে? এটা হচ্ছে একটা মনে রাখার টেকনিক। তাহলে আমরা এখান থেকে আমরা এখান থেকে একটা জিনিস আসলে আমরা বুঝতে পারি, যে আমরা যেমন বিটা 1 কে যেমন আমরা এখানে বলেছিলাম যে বিটা 1 হচ্ছে আমাদের ইউনিট ফ্রি মেজারমেন্ট, ঠিক সেম বিটা 2 ও কিন্তু ইউনিট ফ্রি মেজারমেন্ট, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝতেছি এটার পাওয়ার হচ্ছে 4, দ্যাট মিন্স হচ্ছে ইউনিট টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে কি ইউনিট স্কয়ার, তার উপরে আবার স্কয়ার, তাই না? তার মানে আমাদের বিটা 2 টাও হচ্ছে কি একটা ইউনিট ফ্রি মেজারমেন্ট। তাহলে আমরা ওইটা যেহেতু বোঝা গেছে, এটা আমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হবে না, তাই না? তাহলে এখন আমাদের বিটা 2 এর মান কেমন হলে আমরা সেটাকে কি বলবো, তাই না? তাহলে বিটা 2 এর মান যদি আমাদের 3 হয়, বিটা 2 এর মান যদি আমাদের 3 সমান হয়, তাহলে সেটাকে আমরা কি বলছি, মেসোকার্টিক, তার মানে নরমাল, এটা স্বাভাবিক। তার মানে আমরা তোমাদেরকে আগামী ক্লাসের পরের ক্লাসে আমরা প্রবাবিলিটিতে চলে যাব, তখন দেখবা যে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনের বেলায় আমরা এই জিনিসগুলো দেখবা আর কি। তাহলে আমাদের বিটা 2 এর মান যদি 3 হয়, দ্যাট মিন্স এটাকে কি বলছি আমরা, মেসোকার্টিক। আর যদি আমাদের 3 বড় হয় তাহলে এটাকে কি বলছি, লেপ্টোকার্টিক, এটা বেশি আমাদের লম্বা হয়ে গেছে, মানে এটা আসলে বেশি লম্বা হয়ে গেছে। আর যদি আমার 3 কম হয় তাহলে এটাকে আমরা কি বলছি, প্লাটিকার্টিক। তাহলে 3 হলে মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, থিন বলছি। তোমাদের থিন লেখার কোনো দরকার নেই, তোমরা শুধুমাত্র লেপ্টোকার্টিক লিখবা, মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, আর এটা ইয়ে হলে প্লাটিকার্টিক। প্লাটিকার্টিকটা ফ্ল্যাট,
এখন আমাদের অনেক সময় আমরা কি করি, ওইখানে যেহেতু আমরা কোএফিসিয়েন্ট অফ, এখানে আমাদের ওই ধরনের কোনো লিমিটেশনস বা সমস্যা নেই, তাহলে ওইখানে যেহেতু আমরা কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস আমরা মেজার করেছিলাম, তাহলে এখানে কিন্তু আমাদের কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস মেজার করা যায়। এখানে আমাদের আগের মতোই কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস মেজার করা যায়। তাহলে আমাদের কিভাবে, তাহলে ওইখানে আমাদের কোএফিসিয়েন্ট অফ স্কুইনেসকে আমরা বলেছিলাম গামা 1, তাহলে এখানে তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস হচ্ছে কি গামা 2, তাহলে গামা 2 হচ্ছে কি বিটা 2 মাইনাস 3, বিটা 2 মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে যদি আমাদের গামা 2 সমান 0 হয়, তাহলে দেখো 0 কে আমরা ওই যে 3 ছিল, তাহলে 3 মাইনাস 0 দ্যাট মিন্স হচ্ছে 0। তাহলে এই জাস্ট আমরা আগেরটার সাথে আমাদের সম্পর্ক আছে। তাহলে যদি এটা 0 হয় মেসোকার্টিক, আর যদি 0 অপেক্ষা বড় হয় লেপ্টোকার্টিক, আর যদি আমাদের 0 অপেক্ষা ছোট হয় তাহলে প্লাটিকার্টিক। তাহলে আরেকটা জিনিস, তোমরা কিন্তু সফটওয়্যার ইউজ করে কিন্তু এগুলো কাজগুলো করবে। সফটওয়্যারে যে রেজাল্টগুলো দেয় সেগুলো কিন্তু সবগুলোই কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস এবং কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস, ঠিক আছে? ওখানে কিন্তু লেখা আসে কিন্তু স্কুইনেস কার্টোসিস, কোএফিসিয়েন্ট কথাটা লেখা আসে না। যে সফটওয়্যারে ইউজ করো না কেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কথাটা হচ্ছে যে আমাদের ওখানে রেজাল্ট দেবে কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস এবং কার্টোসিস, কিন্তু লেখা ওখানে থাকে স্কুইনেস এবং কার্টোসিস। ওকে, তো ঠিক আছে, আমরা তোমাদেরকে কিছু গ্রাফ দেখাই, গ্রাফগুলো দেখলে তোমাদের আরো বিষয়গুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমরা এখানে আমরা পরে আসি। দেখো এখানে একটা ডেটা দেখা যাচ্ছে না, এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে না? গ্রাফটা দেখো ঠিক একই ভাবে দেখো, আমরা এই গ্রাফটার কথা বলি, এই গ্রাফটা দেখো খুব সুন্দরভাবে বাড়ছে, হ্যাঁ, এবং সুন্দরভাবে একই, আমরা এখান থেকে বুঝতেছি যে এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল গ্রাফ, এবং দেখো তার যে হারে বাড়ছে ঠিক একই হারে কিন্তু কমছে, তাই না? তার বাড়ার হার দুই দিকে দেখো সমান। তাহলে এটা কিন্তু এট ফার্স্ট হচ্ছে এটা কিন্তু একটা মেসোকার্টিক, এবং এটা হচ্ছে কি একটা সিমেট্রিক্যাল কার্ভ, তাই না? অর্থাৎ এর স্কিউনেস হচ্ছে 0, স্কিউনে এখানে কোনো স্কিউনেস নেই, হ্যাঁ, স্কিউনেস 0, এবং কার্টোসিস হচ্ছে কি এটা মেসোকার্টিক, ঠিক আছে? এটা মেসোকার্টিক। অর্থাৎ তাহলে আমরা এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, যে নরমাল এই যেটা কালো দেখা যাচ্ছে না, কালো ক্লিয়ার দেখা যাচ্ছে তো মনে হয়? জি স্যার। তাহলে দেখো এই যে কালো একটা দেখা যাচ্ছে না, এটার পাশে কি আছে নরমাল, দেখো এটা একই যে হারে খুব সুন্দর করে বাড়ছে খুব সুন্দর করে কমছে, এটা নরমাল আর কি মেসোকার্টিক, নরমাল আর মেসোকার্টিক। যেটা লেপ্টোকার্টিক দেখো এটা কি লেপ্টোকার্টিকটা একটু পিঙ্ক কালারের, দেখো এটা হঠাৎ করে দেখো থিন, মানে সে মাঝখানে দেখো, মাঝখানে সে হঠাৎ করে দেখো মানে বেশি লম্বা হয়ে গেছে, এটা কিন্তু অত সুন্দর লাগতেছে না, এটা হচ্ছে কি লেপ্টোকার্টিক। আবার প্লাটিকার্টিকটা কি লাল, এই কিন্তু মনে করো একটু ফ্ল্যাট হয়ে গেছে, এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, তাই না? তাহলে এটা কি আমরা কি বলছি, এখন কথা হচ্ছে ডেটাটা এরকম হতে পারে। তোমাদেরকে আমরা যে ডেটাগুলো দেব, ডেটার তুমি একটা নিউমেরিক্যাল মান, ডেটার তুমি বিটা 1 বিটা 2 ক্যালকুলেট করে তুমি মানে বলতে পারবা যে আসলে ডেটাটা শেপটা কেমন হবে। তাহলে তুমি যদি ডেটাটা তুমি মনে করো কোনো সমস্যা নেই, তোমরা বাসায় এগুলো তোমাদের একটা হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক করবা, তোমরা 10টা নিজে নিজে 10টা ডেটা নিবে, 10টা ডেটা নিতে পারো, মনে করো যে 11 12 13 14 এরকম করে 10টা ডেটা নিতে পারো। 10টা ডেটা নেওয়ার পর তুমি সেখানে বিটা 1 বিটা 2 ক্যালকুলেট করতে পারো। কিছু ডেটা তুমি রিপিট করবে অবশ্যই, কারণ আমাদের বলছি যে ফ্রিকোয়েন্সি যেহেতু আমাদের অবশ্যই রিপিট করতে হবে, রিপিট না করলে অবশ্যই আমাদের গ্রাফটা ওরকম হবে না। একটা দুটো ডেটা রিপিট করবা, রিপিট করার পর সেই ডেটাগুলো আবার গ্রাফে প্লট করবে, গ্রাফে প্লট করার পর ডেটাগুলো গ্রাফের মধ্যে যোগ করে দিবে, যোগ করে দিয়ে দেখবা যে তোমার যেটা থিওরিটিক্যাল কনসেপ্ট এবং তোমার বিটা 1 বিটা 2 এবং তোমার গ্রাফিক্যাল মেজারমেন্টের সঙ্গে সবগুলো ঠিক আছে কিনা, এটা 100% ঠিক থাকবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বুঝলাম। এখন আমরা এই দিকে একটা জিনিস খেয়াল করো, স্কিউনেস কার্টোসিস দেখো, এটাতে যেটা নরমাল এখানে কিন্তু কোনো স্কিউনেস নেই, এটাতে কিন্তু কোনো স্কিউনেস নেই, এটা এখানে বিটা 1 এর মান 0, কিন্তু আমাদের এই দেখো এটা কি নেগেটিভ স্কিউনেস, আর এটা পজিটিভ স্কিউনেস, লেফট স্কিউড, দেখো তো লেফট স্কিউড না, ডেটাটা হঠাৎ করে এসে কোন দিকে, বাম দিকে হয়ে গেছে না? এটা পিকনেসটা কি, পিকনেসটা বাম দিকে, পিকনেসটা বাম দিকে, সেহেতু আমাদের এটাকে কি বলছি নেগেটিভলি স্কিউড। আবার এখানে এটা কোন দিকে,
এটা পিকনিসটা আমাদের আমাদের এদিকে, তাহলে আমাদের এটাকে আমরা কি বলছি পজিটিভলি স্কিউড, তাই না? দ্যাট মিন্স হচ্ছে কি আমাদের লেসটা এটা কোথায় আছে? বাম দিকে লেসটা আছে। আমাদের বাম দিকে যেহেতু লেসটা আছে, তাহলে এটাকে আমরা কি বলছি লেফট স্কিউড। আর এটার লেসটা কোন দিকে আছে? আমাদের ডান দিকে আছে, তাহলে এটাকে আমরা কি বলছি রাইট স্কিউড। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা সংখ্যা রেখা ম্যাথমেটিক্সে আমাদের কাছে সংখ্যা রেখা কোনো ব্যাপারই না। তাহলে আমরা যদি এগুলোর যদি মিন মিডিয়ান মোড যদি আমরা এখানে যদি আমরা প্লট করি, মিন মিডিয়ান মোডের আমাদের অবস্থানটা কোথায়, তাই না? মিন মিডিয়ান মোডের অবস্থানটা কোথায়? আমরা মোড কি জানি যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য অবজারভেশন। আমরা সব সময় জানি যেটা নেগেটিভ স্কিউড। প্রথম গ্রাফটা দেখো, দুইটা গ্রাফ যদি একসঙ্গে আছে, তোমরা প্রথমটার কথায় এটার দিকে খেয়াল করো, পরেরটার দিকে নয়। যেটা নেগেটিভ স্কিউনেস সেটার দিকে খেয়াল করলেই হবে। তাহলে আমরা এখানে কি বলছি যে এখানে আমাদের পিকনিসটা কোথায়? এই দেখো মুড দেখে না, তাই না? এখানে আমরা মুড দেখতে পাচ্ছি, আমরা জানি যে যেটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটাই হচ্ছে মুড। অর্থাৎ আমাদের এই যে পজিশন মুড কোথায় আছে। আবার তোমাদেরকে কিন্তু স্যার কিন্তু জিজ্ঞাসা করবে যে মুড কোথায়। অনেকে কিন্তু মুডটা দেখা দেয় এখানে, এটা না, এইটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, কিন্তু মুডের অবস্থান কোথায়? মুডের অবস্থান কিন্তু হচ্ছে এখানে, মুডের অবস্থান এখানে, আর এই অবস্থানের ফ্রিকোয়েন্সি কোথায়? এটা, ঠিক আছে? তাহলে আমরা জানি যে মুড কোথায়, যেই পজিশনটার আমাদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তাহলে আমি দেখছি এই পজিশনটার ফ্রিকোয়েন্সি যেহেতু সবচেয়ে বেশি, তাহলে মুডের অবস্থান হচ্ছে এখানে। আমরা আবার কি জানি? মিডিয়ান সমান আমরা কি জানি? মিডিল মোস্ট ভ্যালু অফ দ্য অবজারভেশন। তাহলে আমরা যদি সবগুলো ডেটাকে যদি আমরা অ্যারেঞ্জ করতাম, ছোট থেকে বড়তে সাজাতাম সংখ্যা রেখা, তাহলে বাম দিকে আমাদের ছোটগুলো থাকে, ডান দিকে আমাদের বড় থাকে, মাঝখানে আমাদের জিরো বা যাই থেকে মাঝখানে আমাদের সেন্ট্রাল ভ্যালুটা থাকে আর কি, এটা আমরা জানি। তাহলে আমরা মিডিয়ান কি? মিডিয়ান আমাদের এখানে হবে, দেখো মাঝখানে হবে, এই যে পুরো শেপটার মাঝখানে হচ্ছে মিডিয়ান। আবার এগুলো যদি আমি এভারেজ করতাম, অ্যারিথমেটিক মিন করতাম, অ্যারিথমেটিক মিনটা আমরা পেতাম এইখানে। তাহলে আমরা এটা থেকে আমরা কি বুঝতেছি যে যদি আমাদের নেগেটিভ স্কিউনেস থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের মিন মিডিয়ান মোড কার মান বড়? মিন মিডিয়ান মোড কার মান বড়? তাহলে দেখতেছি যে এখানে মুডের মান সবচেয়ে বড়, তারপরে মিডিয়ানের মান, তারপর হচ্ছে কি মিনের মান। অর্থাৎ মিন গ্রেটার দ্যান অর ইকুয়াল, আমরা তোমাদেরকে একটু পরে লিখে দেখাবো, মিন গ্রেটার দ্যান অর ইকুয়াল মিডিয়ান গ্রেটার দ্যান অর ইকুয়াল মোড। অর্থাৎ এখন আসলে পরীক্ষার বিষয়, পরীক্ষার জন্য কিভাবে মনে রাখবা, তাই না? আমরা সবসময় কিন্তু মিন মিডিয়ান মোড পড়ি, সবসময় কিন্তু আমরা বলি মিন মিডিয়ান মোড। তার মানে আমরা এটাই বুঝতেছি যে মিডিয়ান মাঝখানে, আবার মিন মিডিয়ান মোড ক্যালকুলেট করলেও মিডিয়ানের মান কোথায় থাকবে? মাঝখানেই থাকবে, তাই না? তাহলে আমরা দেখো দুইটা ডেটার ক্ষেত্রে কিন্তু মিডিয়ান মাঝখানে আছে, দুইটা ডেটার ক্ষেত্রে মিডিয়ান কি আছে? মাঝখানে আছে। তার মানে আমরা এটাই বুঝতেছি যে যদি আমাদের কি হয় নেগেটিভ স্কিউড হয়, তাহলে আমাদের লেসটা বাম দিকে, পিকনেসটা হচ্ছে ডান দিকে, অর্থাৎ যেদিকে পিকনেস সেদিকে হচ্ছে কি মোড। তাহলে নেগেটিভ স্কিউডের ক্ষেত্রে পিকনেসটা যেহেতু ডান দিকে, তাহলে মোডের মান হচ্ছে বড়, মিনের মান হচ্ছে সবচেয়ে ছোট, তাই না? মিনের মান হচ্ছে সবচেয়ে ছোট। আবার যদি আমি রাইট স্কিউড আর পজিটিভ স্কিউনেসের ক্ষেত্রে আসি, সেই ক্ষেত্রে আমরা কি দেখছি? পিকনেসটা কোথায়? পিকনেসটা হচ্ছে বাম দিকে, লেসটা ডান দিকে। তাহলে এইটা যেহেতু, তাহলে আমাদের এটা হচ্ছে মোড, মাঝখানে মিডিয়ান, তারপর হচ্ছে মিন। এগুলো ক্যালকুলেশন করলে আমরা সবকিছু দেখতে পাবো আর কি। তাহলে এখানে আমাদের মুডের মান হচ্ছে সবচেয়ে ছোট, পজিটিভ স্কিউডের ক্ষেত্রে মুডের মান সবচেয়ে ছোট, তারপরে মিডিয়ান, তারপরে হচ্ছে মোড, ঠিক আছে? তারপরে হচ্ছে মোড। কিন্তু যদি আমরা সিমেট্রিক্যাল ডেটা দেখি, এটা সিমেট্রিক্যাল, এটার মিন কি? মিন মাঝখানে, এর মুড কোথায়? মুডও কিন্তু এখানে, এর মিডিয়ানও হচ্ছে এখানে। তাহলে আমাদের সিমেট্রিক্যালের ক্ষেত্রে আমাদের কি? যদি আমাদের সিমেট্রিক্যালের ক্ষেত্রে মিন মিডিয়ান এবং মোড হচ্ছে কি সমান, ঠিক আছে? তাহলে যদি আমাদের ডেটাগুলো কি হয়? সিমেট্রিক্যাল হয়, তাহলে তাদের মিন মিডিয়ান মোড কি হবে? সমান হবে। তোমাদের পরীক্ষার আমরা এখন তোমাদের একটু পরে কিছু স্যাম্পল কোশ্চেন দেখাবো। তোমাদের কোশ্চেন আমরা এইভাবে কোশ্চেন করব, সহজ কোশ্চেন, যে if mean median mode is symmetrical, what is the value of beta 1, তাই না? what is the value of beta 1? তাহলে beta 1 হচ্ছে কি measure of skewness or gamma 1 coefficient of skewness। তাহলে আমরা কি বলছি যে মিন মিডিয়ান মোড যদি কি হয়?
সমান হয় তাহলে বিটা 1 এর মান কত হবে? বিটা 1 এর মান 0 হবে, তাই না? বিটা 1 এর মান 0 হবে। তার মানে আমি আবারও বলছি, তার মানে আমরা এখানে কি বলছি? হাসান, হাসান বলো, হাসানের কোনো কোশ্চেন আছে? হাসান 98 3098, হাসান কি শুনতেছো কিনা? হাসান শুনতেছে না মনে হয়। আচ্ছা, তার মানে আমরা এখানে কি দেখছি যে যদি আমাদের কি হয় সিমেট্রিক্যালের ক্ষেত্রে আমরা কি দেখি যে মিন মিডিয়ান মোড সমান। দেখো তো এটা মিন না, এটা মোড না, আমি যদি এটা সেন্ট্রাল মানে মাঝখানের ভ্যালু দেখি যে মিডিয়ানটা আমি এখানেই পাবো আর কি। তাহলে আমরা যেহেতু আমাদের সিমেট্রিক্যালের ক্ষেত্রে আমাদের মিন মিডিয়ান মোড আমাদের কি আমাদের সমান আর কি। ঠিক আছে, আমাদের এই যে এটাও পেলাম আর কি। তাহলে আমরা নরমালের ক্ষেত্রে আমাদের মিন মিডিয়ান মোড সমান। তাহলে আমরা তোমাদেরকে আমরা আগেরটাতে চলে যাই। দেখো আমরা এখান থেকে কিছু তোমাদের এটা তো অবশ্য ক্যালকুলেশন করা নেই, তাই না? এগুলো তোমাদের কিছু মনে করো স্যাম্পল কোশ্চেন। ডিফাইন কার্টোসিস, এক্সপ্লেইন। দেখো তোমাদেরকে যেটা বললাম, ডিফাইন কার্টোসিস, এক্সপ্লেইন কার্টোসিস ইজ ইউনিট ফ্রি মেজারমেন্ট, যেটা আমরা একটু পরে দেখালাম। কার্টোসিস বিটা 2, তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে? কোনো ইউনিট থাকছে না, ইউনিট ফ্রি মেজারমেন্ট। হোয়াট ইজ স্কিউনেস? ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস is minus 2.78, then show that the relation among mean median mode, তাই না? তাহলে আমরা কি বলছি, এটা কিন্তু আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট রিলেশনটা দেখাতে হবে। এটা কিন্তু কোনো এই যে একটা কোশ্চেন, এটা মনে করো তোমাদের পরীক্ষায় 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন একটা হবে, ঠিক আছে? 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন হবে। হাসান যে কোথায় গেছে? হাসান তো আমার মন খারাপ করে দিল। হ্যাঁ হাসান, যা হাসান, হাসান কি আছো? আচ্ছা যাক, হাসানের কথা আমি শুনতে পাচ্ছি না আর কি। আমরা এটা দেখি যে if the coefficient of skewness is minus 2.78, then shows the relation among mean, median and mode. এটা কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা এখান থেকে রিলেশনটা দেখাবো। তাহলে আমাদের -2.78, তোমরা হয়তো মনে করতে পারো যে না আমরা এখানে একটা মান দিয়েছি, মানটা দ্বারা মনে হয় কত কিছু আমরা করতে যাচ্ছি। আসলে কত কিছু কোনো কিছুই না, যে আমরা -2.78 মানে কি? -2.78 মানে কি? -2.78 মানে হচ্ছে এটা, তাই না? যে গামা 1 এর মান কি 0 অপেক্ষা ছোট। তাহলে 0 অপেক্ষা ছোট মানে কি? যে নেগেটিভলি স্কিউড। 0 অপেক্ষা ছোট মানে কি? নেগেটিভলি স্কিউড। তাহলে নেগেটিভলি স্কিউড হলে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি জানি? যদি নেগেটিভলি স্কিউড হয় তো সেক্ষেত্রে আমরা কি পেতাম? নেগেটিভলি স্কিউডের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? এই যে নেগেটিভ স্কিউড। তাহলে আমরা কি পেতাম? মিন গ্রেটার দ্যান অর ইকুয়াল মিডিয়ান গ্রেটার দ্যান অর ইকুয়াল মোড। ওকে, জাস্ট তোমাদের এতটুকু লিখলেই হবে যে if the coefficient of skewness is -2.78, that means gamma 1 is less than 0. That means mean is greater than or equal median or greater than or equal mode, বা তোমরা সরাসরি greater than ইউজ করতে পারো, mean greater than median greater than mode। ক্লিয়ার? জি স্যার। মিঠু জি স্যার। ক্লিয়ার, তাই না? দেখো আমি যে 2 মার্কসের আনসার শেষ, এই 2 মার্কসের আনসার লিখতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে, তাই না? 1 মিনিটেরও বেশি লাগার কথা নয়। কাজে তোমাদের কিন্তু আসলে পরীক্ষায় এই জিনিসগুলো আসবে, কাজে তোমাদের এই ক্লাসগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, এখন আমরা আবারও আগেরটাতে চলে যাই আর কি। আর এটা আরেকবার বুঝাই দেন, বুঝিনি। আমি আবারও বুঝিয়ে দেব, তাই না? আমরা এখানে তোমাদেরকে কি দেখালাম? এখানে একটা আমরা প্রশ্ন দেখাচ্ছি যে if the coefficient of skewness is -2.78, then shows the relation among mean, median, mode, তাই না? তাহলে আমরা এখানে কি দেখছি যে coefficient of skewness -2.78, তাহলে -2.78 মানে কি? যে গামা 1 এর মান লেস দেন 0। তাহলে গামা 1 এর মান লেস দেন 0 মানে কি? যে এটা নেগেটিভলি স্কিউড, তাই না? তাহলে নেগেটিভলি স্কিউডের ক্ষেত্রে আমরা একটু আগে আবার আমরা কোথায় দেখলাম? আমরা এটা দেখলাম, তাই না? এই যে নেগেটিভ স্কিউড, দেখো তো এটা কি? মিনের মান সবচেয়ে ছোট,
তারপরে মিডিয়ান, তারপরে মোড। অনেকেই মনে বুঝতেছে না যে এটা কি, তাই না? তাহলে তোমরা যেহেতু ম্যাথমেটিক্সে, তোমাদের জন্য এটা কোনো ব্যাপারই না। আমি যদি এটাকে সংখ্যা রেখা, এটা সংখ্যা রেখা না, তাহলে কি আমরা যত ডান দিকে যাব সংখ্যাগুলো বড় হবে, তাই না? যত বাম দিকে আসবো সংখ্যাটা আমার ছোট, তাহলে কি আমাদের বাম দিকের মানগুলো ছোট, ডান দিকের মানগুলো বড়। তাহলে মিন থেকে মিডিয়ানের অবস্থান কোথায়? ডান দিকে, তার মানে মিন থেকে মিডিয়ান বড়। আবার মিডিয়ান থেকে মুডের অবস্থান কোথায়? ডান দিকে, তার মানে মুডের মানটা আমাদের আরো বড়, তাই না? তোমাদের মনে হয় পরীক্ষায় ভুলে গেছো, চট করে তুমি মনে করো যে রাগ করে তুমি মনে করো যে গ্রাফটা দেখে নিবে আর কি। গ্রাফটা দেখলে আর আমার মনে হয় না অসুবিধা হবে। কি ক্লিয়ার কিনা এখন? জি স্যার। না, মিঠুর তো আগে ক্লিয়ার, কে যেন কোশ্চেন করছিল? ক্লিয়ার? জামিউল জি স্যার হ্যাঁ, জামিউল হাসান ক্লিয়ার? স্যার ক্লিয়ার আছে, বুঝি নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখন যদি তোমাদের প্রশ্নটা যদি আমাদের মাইনাস না দিয়ে যদি আমরা এরকম দিতাম, if the coefficient of skewness is 3, coefficient of skewness is 3, then shows the relation among mean, median, mode। তাহলে 3 মানে কি? যে এটা greater than 0, greater than 0 মানে কি? এটা পজিটিভলি স্কিউড or right skewed, তাই না? পজিটিভলি স্কিউড হলে আমরা মুডের অবস্থান কোথায়? আমরা এখানে দেখব যে মোড greater than or equal median, greater than or equal mean। তাহলে যদি আমাদের পজিটিভলি স্কিউড হয় তাহলে আমাদের মিনের মান বড়, তারপরে হচ্ছে মিডিয়ান, তারপরে হচ্ছে মোড, তাই না? তার সবচেয়ে বড় কি মিনের মান, তার চেয়ে ছোট মিডিয়ান, তার চেয়ে ছোট হচ্ছে মোড। ওকে, এই জিনিসগুলো তোমরা নিজেরা একটু ট্রাই করো, নিজেরা একটু প্র্যাকটিস করো। তোমাদের তো এখন অনেক ফ্রি টাইম, কাজে এই জিনিসগুলো মনে করো ইয়া রাখলে তোমরা পরীক্ষার সময় দেখবে যে এই জিনিসগুলো আসছে। তবে একটা জিনিস তোমরা একটা মানে বি কেয়ারফুল, যে প্রশ্ন মনে করো যে তোমাদের যদি মানে ম্যাক্সিমাম প্রশ্নই যদি তোমাদের সহজ হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ছোট ছোট ভুলগুলোই কিন্তু আমাদের কাছে খুব কিন্তু আসলে বড় ভুল আকারে কিন্তু দেখা দিবে আর কি। ঠিক আছে, এটা তোমরা নিজেরাও জানো। একটা মনে করো কঠিন কোশ্চেনটা মনে করো যে অনেকেই মনে করো যে 80% লিখছো, 80% লিখলেও আমরা তখন দেখছি 90% মার্কস দিই, তাই না? আর একটা সহজ জিনিস যদি তুমি ছোট ভুল করো, সেক্ষেত্রে কিন্তু তখন দেখা যাচ্ছে যে না, এটা তো আসলে ভুল করার কথা না, এটা ভুল হলো কেন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কসটা বেশি কিন্তু কমে যাবে। কথাটা বোঝা গেছে কিনা? তাহলে এই ছোট ছোট ভুলগুলো করা যাবে না। এবং তোমাদের বলো স্যার, এই কোশ্চেনের অ্যানসারটাতে কি গ্রাফটা আঁকতে হবে? গ্রাফ আঁকতে হবে না। গ্রাফটা আমি বললাম এজন্যই, আমরা গ্রাফের কথা যদি আমি বলি যে শো ইন দ্য গ্রাফ, আমরা যেভাবে বলবো তুমি সেভাবে করবে। আমরা তো এখানে মনে করো যে গ্রাফের কথা কোনো কিছু বলি নাই, শুধুমাত্র আমরা রিলেশনটা দেখাতে বলেছি, গ্রাফ দেখাতে বলি। হ্যাঁ, তবে তুমি গ্রাফ দেখিয়েছো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমি যে এর আগে যে গ্রাফের কথা বললাম, গ্রাফের কথাটা আমি কেন বললাম, মনে করো পরীক্ষার হলে তো মনে করো আমাদের একটা প্রেশার থাকেই আর কি। হ্যাঁ, এখন মনে করো তুমি ভুলে গেছো আর কি, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তার ভুলে যাওয়াটা মানে ভুলে যদি যাও, তো সেক্ষেত্রে একটু গ্রাফটা করে নিতে পারো। গ্রাফটা করে নিলে তখন আমি ইজিলি আমি বুঝতে পারছি যে মিনের মান কোথায়, মিডিয়ানের মান কোথায়, মুডের মান কোথায়। ঠিক আছে, তাহলে এই জন্যই বললাম যে গ্রাফটা যদি গ্রাফটা ড্র করো কোনো সমস্যা নেই। আবার অনেকে মনে গ্রাফ রাফ জায়গায় করতে পারো, তাই না? গ্রাফটা করতে আর কতক্ষণ লাগবে, মনে করো 5 থেকে 10 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। তার মানে পজিটিভ মানের ক্ষেত্রে মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড হবে কোনটাতে পজিটিভ? হ্যাঁ, আমরা তো এখনই দেখালাম তোমাদের, আমরা এখনই ওই জিনিসটা তোমাদের দেখালাম যে এখানে এই দ্বিতীয়টাতে খেয়াল করো না। দ্বিতীয়টাতে কি আমাদের মিনের অবস্থানটা কোথায়? মিনের অবস্থানটা একদিকে, একবারে ডান দিকে না? রাইট স্কুলে স্যার সবচেয়ে মিনের মান বড় আর লেফট স্কুলে স্যার সবচেয়ে ছোট। না, আমি একটা জিনিস বলি যে তোমাদের এগুলো আবার মুখস্থ করার, যে মুখস্থ করলে পরীক্ষায় উল্টে লিখে দিয়ে আসবে আর কি, যে ওই মানে নেগেটিভ আসলে পজিটিভ এটা, পজিটিভ আসলে নেগেটিভ এটা। মুখস্থ করার কোনো দরকার নেই, ভুলে গেলে চট করে মনে করো যে গ্রাফ ড্র করো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখছি কি গ্রাফটা কেমনে, যে যেটা পিকনেস সেটা হচ্ছে মোড, যেটা মনে করো যে পিকনেস সেটা আমি জানি মোড, মাঝখানে থাকবে মিডিয়ান। এখন মিনের মানটা কোথায়? মিনের মানটা মনে করো যে এটা অবশ্যই ডান দিকে থাকবে, তাই না? মিডিয়ানের পরেই থাকবে আর কি, মিডিয়ানের পরেই থাকবে আর কি। তার মানে এখানে এই আমরা রাইট স্কিউড আর পজিটিভ স্কিউড, অর্থাৎ যদি আমাদের মানটা পজিটিভ হয়, পজিটিভ হলে পজিটিভ স্কিউড, নেগেটিভ হলে নেগেটিভ স্কিউড। পজিটিভ স্কিউডের বেলায় আমরা কি দেখছি, যে মিনের মানটা একবারে ডান দিকে, তাহলে একবারে ডান দিকে মানে কি মিনের মানটা সবচেয়ে বড়, আর মিডিয়ান তো সবসময় মাঝখানে, আর মুডের মানটা কোথায়? একবারে দেখো বাম দিকে, তার মানে মুডের মানটা সবচেয়ে
ছোট, আর মিডিয়ান তো অলওয়েজ মাঝখানে থাকবে, ঠিক আছে। সে কিন্তু সবসময় আসলে মাঝখানে থাকতে চায়, সে আসলে ডান বাম কোথাও থাকতে চায় না আর কি। তো যাই হোক, আমরা আবার এটাতে চলে আসি, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসগুলো পাওয়া যাবে যে ফর হট ভ্যালু অফ β1 মিন মিডিয়ান মোড আর ইকুয়াল। হ্যাঁ বলো জামিল, বলো প্রশ্নটার আনসার দাও, 1 মার্কসের কোশ্চেন। জামিল শুনছো কিনা? জি স্যার। প্রশ্নটার আনসার দাও, ফর হট ভ্যালু অফ β1 মিন মিডিয়ান মোড আর ইকুয়াল। স্যার 0 হলে β1 এর মান 0 হলে আচ্ছা, জেরিন তাসনিম জি বলো, স্যার। জামিল যেটা বলছে সেটা কি ঠিক কিনা? মানে β1 এর কোন মানের জন্য মিন মিডিয়ান মোড সমান হবে? আচ্ছা, জামিউল 100% রাইট, জামিউলকে ধন্যবাদ। জামিউল আসলে সঠিক আনসার করছে, যে আমরা এটাই বলছি যে β1 এর মান 0। β1 এর মান আমরা একটু আগে তোমাদের একটা গ্রাফে দেখালাম যে β1 এর মান কি হবে, যে মিন মিডিয়ান মোড ইকুয়াল হবে। মিন মিডিয়ান মোড তখনই ইকুয়াল হবে যদি β1 এর মান কি হয়, 0 হয়। 0 মানে কি সিমেট্রিক্যাল। তাহলে β1 এর মান 0 হলে আমরা তোমাদেরকে এই গ্রাফটা দেখালাম। গ্রাফটা আমি আবারও গ্রাফটা দেখাচ্ছি। এখানে দেখো মিন মিডিয়ান মোড সবগুলো এখানে, তাই না? তার মানে এটা হচ্ছে সিমেট্রিক্যাল। এখানে আমাদের β1 এর মান হচ্ছে কি 0। তাহলে মানে আমাদের ফর হট ভ্যালু অফ β1 মানে মিন মিডিয়ান মোড, সেটা হচ্ছে কি আমাদের যদি আমাদের 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের β1 এর মান 0 হলে মিন মিডিয়ান মোড সমান হবে। তারপরে এখানে একটা খেয়াল করো, ভ্যালুজ অফ সেকেন্ড, থার্ড, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট আর given in the following table। আমরা এখানে তিনটা মান দিচ্ছি। ক্যালকুলেট β1, β2, gamma1, gamma2, also comment on each result। এগুলো তোমরা করতেই পারবা আর কি, তাই না? এগুলো সহজ একটা জিনিস, যে যদি তুমি β1, আমরা শুধুমাত্র β1 এবং gamma1 এর কথা বলছি, তাহলে আমাদের প্রতিটার জন্য আমরা এর জন্য, বি এর জন্য, সি এর জন্য, আমরা এর জন্য যদি বলি, এর জন্য β1 এর মান কত হবে? β1 এর মান হচ্ছে μ3 স্কয়ার ডিভাইড বাই μ3 স্কয়ার ডিভাইড বাই μ2 কিউব। তাহলে এটার উপর স্কয়ার, এটার মানে 4 এর উপর স্কয়ার করলে কত? 4 এর উপর স্কয়ার করলে 16। হ্যাঁ, 4 এর উপর স্কয়ার করলে 16, আর এটার উপর কিউব করলে কত? 8। তাহলে কত? 16 বাই 8 কত? 2। অর্থাৎ প্রথমটার জন্য β1 এর মান 2 আর gamma1 এর মান মাইনাস স্কয়ার রুট অফ 2 মাইনাস স্কয়ার রুট অফ 2। ক্লিয়ার? মাইনাস স্কয়ার রুট অফ 2। আমরা এখানে কি বলেছিলাম? যে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, যে এটা ক্যালকুলেট করব μ3 ডিভাইড বাই μ2 তার পাওয়ার হচ্ছে 3/2। তাহলে এটা করলে আমাদের কি মাইনাস স্কয়ার রুট অফ 2 হয়। তোমরা ক্যালকুলেটরে এটা করতে পারবা। আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো তোমরা স্ক্রিনশট রেখে তোমরা নরমালি এগুলো ক্যালকুলেশন করলে এটা আসবে। তাহলে মাইনাস, যেহেতু মাইনাস আসছে, আমরা কি বলছি? অলসো কমেন্ট অন ইচ রেজাল্ট। যেহেতু আমাদের মাইনাস আসছে, তার মানে কি এটা হচ্ছে কি নেগেটিভলি স্কিউড, তাই না? ঠিক সেম ভাবে তোমরা β2 এবং gamma2 এর মানগুলো ক্যালকুলেট করে নিবে আর কি। ওকে, তো আমরা এটা এতটুকুই। আমরা তোমাদেরকে এখন শুধু কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আমরা দেখাবো আর কি। ওগুলো আমাদের এখানে আছে, ঠিক আছে? তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল আসতেই পারে আর কি পরীক্ষায়। দেখা যাচ্ছে না? এটা আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে আমরা দিচ্ছি আর কি। হ্যাঁ, বিজনেস স্ট্যাটিস্টিক্সে এটা আছে। এটা মনে করো যে এরকম তোমাদের একটা পরীক্ষা আসবে কিন্তু। হ্যাঁ, ফাইন্ড ডেটা, এটা না, ডেটা আমরা চেষ্টা করবো আর কি, যে ডেটা দিয়ে তোমাদের করাটা সবচেয়ে সহজ হবে। আমরা এই ধরনের একটা ডেটাই তোমাদেরকে দিব। হ্যাঁ, আমরা এখানে দেখো ফাইন্ড দ্য ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্ট দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্লাস ইন্টারভাল কত? 1.75 থেকে 2.25 এইভাবে আমাদের দিয়েছে আর কি। 5,
ফ্রিকোয়েন্সিগুলো এখানে দেওয়া আছে। এখানে ক্যালকুলেশন টেবিল এখানে আমরা বলছি ক্লাস ইন্টারভাল মিড ভ্যালু, আমাদের মিড ভ্যালু লাগবে 1.75 থেকে 2.5 এর। আমরা মিড ভ্যালু আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা জানি, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, তার পাশাপাশি তার ফ্রিকোয়েন্সিগুলো লিখছে। এখন আমাদের এখানে স্কেল এবং অরিজিন চেঞ্জ করছে, এটা কি আমাদের চেঞ্জ করা কি ম্যান্ডেটরি? এটা আমাদের চেঞ্জ করা ম্যান্ডেটরি নয়, চেঞ্জ না করলে হবে, আমরা এই মিড পয়েন্ট দিয়েও করতে পারবো। ওকে, আমি একটা জিনিস বলি, ডিটা করার কোনো প্রয়োজন নেই। ডি আমরা তোমাদের ক্লাসে আমরা এটা মানে বারবার বলেছিলাম যে আমরা কেন স্কেল এবং অরিজিন চেঞ্জ করি, যে আমরা এই জন্যই চেঞ্জ করি যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। তবে আমরা এটা চেঞ্জ করলে আমাদের যে রেজাল্ট আসবে, চেঞ্জ না করলে আমাদের সেম রেজাল্ট আসবে আর কি। কারো কাছে যদি এটা মনে হয় যে এটা আমাদের কঠিন, করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমরা অরিজিন তোমাদেরকে দেখো, আমরা কথাগুলো এখন বললে তোমরা বুঝতে পারবে আর কি। আমরা বলেছিলাম যে অরিজিন এবং স্কেল আমরা কোনটা নেব, আমরা সেটাই নেব যেটাতে করলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। আমরা এমন একটা নিয়ে যদি আমাদের ক্যালকুলেশনটা আরো বেশি কঠিন হয়ে গেল, সেটাকে কিন্তু আমরা কখনোই অরিজিন এবং স্কেল হিসেবে নিব না আর কি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে অরিজিন এবং স্কেল যেটা নিলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে, সেটাই আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা কি আমাদের এত কমপ্লিকেটেড, এত কঠিন কোনো কিছু নাই। আমরা সবসময় চেষ্টা করি অরিজিন এবং স্কেল যেটা আমাদের সেন্ট্রাল ভ্যালু, যেটা মাঝখানে আছে, সেটাই আমাদের নেওয়ার আমরা চেষ্টা করি আর কি। ঠিক আছে, তবে কেউ যদি অন্যভাবে নিতে চাও কোনো সমস্যা নেই, রেজাল্ট সেম আসবে আর কি। তাহলে দেখো এখানে অরিজিন নিয়েছে কত 3.5, স্কেল নিয়েছে 0.5। যেমন এগুলো কিভাবে নিল দেখো, স্কেলটা দেখো প্রতিটার চেঞ্জ যেহেতু 0.5 করে, সেহেতু স্কেলটা এখানে এভাবে নিয়েছে আর কি। এই কন্ডিশন থেকে স্কেলটা নিয়েছে। ওকে, এই কন্ডিশনটা থেকে নিয়েছে। তার মানে এখানে দেখো x মাইনাস 3.5 ডিভাইড বাই 0.5, এইটাই আমাদের x হচ্ছে মিড পয়েন্ট। তাহলে দেখো আমাদের x এর মান কত 2 থেকে মাইনাস 3.5 করো, তার সঙ্গে 0.5 ডিভাইড করো, -3 আসবে। ঠিক সেম ভাবে এটা পুরোটাই করছে। তারপর হচ্ছে fd, f এর মান কত 5, তাহলে 5 * 3 কত, 5 * 3 কত হয়, এটা হচ্ছে 15, এটা কত 38, 38 * 2 কত হয় 76, এইভাবে পুরোটাই এখানে করা হয়েছে আর কি। ঠিক সেম আগের মতোই আর কি। d কে আমরা এখানে স্কয়ার করেছি, d কে স্কয়ার করে ফ্রিকোয়েন্সি দ্বারা মাল্টিপ্লাই কত 45, এখানে d এর মান কত -2 কে স্কয়ার করে 38 দ্বারা মাল্টিপ্লাই করেছি। এইভাবে আমরা পুরো টেবিলটাই আমরা কমপ্লিট করছি। ঠিক আছে, তাহলে পুরো টেবিলটা কমপ্লিট করলে এখানে দেখো, এখানে আমরা যে জিনিসগুলো এখানে আসলে কিভাবে করছি, এখানে আসলে র মোমেন্ট ইউজ করে, রিলেশন ইউজ করে। স্যার এটা কথা বললাম রে স্যার, বুঝি নাই স্যার মানে d = যে x - 3.5 বাই 0.5, মানে আমি একটু শুনতে পাই না, নেটে প্রবলেম ছিল, এটা কি ফিক্সড নাকি এটা কোনোভাবে ধরা হয়েছে? হ্যাঁ, আমি আবারও বলবো, অবশ্যই আবার বলবো। যাক, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমরা যেটা তোমাদেরকে ক্লাসে আগে বলেছিলাম, বিশেষ করে সেন্ট্রাল টেন্ডেন্সি এবং আমরা ডিসপারশন মেজার করার জন্য আমরা নিয়েছিলাম। আমরা কিন্তু তোমাদেরকে তখন বলেছিলাম যে আমরা অরিজিন এবং স্কেল আমরা চেঞ্জ করব, আমরা কাকে নেব, যেটাকে নিলে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে সহজ হবে, সেটাকে আমরা অরিজিন এবং স্কেল হিসেবে নেব, তাই না? সেজন্য আমরা এখানে কিন্তু বলছি যে এটা কি এতটাই কঠিন, কেউ যদি অন্যটা নেয় রেজাল্ট আমাদের সেম হবে। তো সেজন্য আমরা নেব কোনটা, যেটা নিলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে এখন আমরা কাকে নেব, তাহলে এখানে দেখছি যে আমরা সবসময় আমরা চেষ্টা করি মাঝখানের দিকে নেওয়ার, মাঝখানের দিকে নিলে আমাদের রেজাল্টটা সমান হয়। তাহলে এখানে আমাদের মাঝখানে কি আছে 1 2 3 4 5 6, তাহলে মাঝখানে আছে 3 এবং 3.5, এটা আমাদের মিডিয়ানের সঙ্গে কোনো ক্যালকুলেশন নয়। তাহলে আমি এখানে 3ও নিতে পারি, 3.5ও নিতে পারি, যে কোনো একটা নিলেই আমাদের হবে আর কি। তাহলে এখানে আমরা কি নিয়েছি 3.5 নিয়েছি। এখন স্কেল যে 0.5 নিলাম, 0.5টা কিভাবে নিলাম, দেখছি যে এখানে চেঞ্জটা কি, প্রতিটার চেঞ্জ আমাদের ইনক্রিজ করছে 0.5 করে। ঠিক আছে, 2 2.5 3 3.5 4 4.5, সেহেতু এখানে আমরা স্কেলটা নিয়েছি কি 0.5। তবে কেউ যদি অন্যটাও নাও, 1 নাও 2 নাও, কোনো সমস্যা নেই, রেজাল্ট সেম আসবে। তবে তোমার মাথায় রাখতে হবে যে আমরা যদি এটার বাইরে অন্য কিছু নিতাম, তাহলে আমাদের রেজাল্টটা আরো কমপ্লিকেটেড হতো। কিভাবে বুঝলাম দেখো, এখন মানগুলো সব কি আসছে 3 2 1 0 1 2, তাহলে দেখো 3 এর জায়গায় যদি 3.5 হতো, সেটাকে কি স্কয়ার করা সহজ হতো না 3 কে স্কয়ার করা সহজ, বলো তো? 3 কে স্যার। আচ্ছা, 3 3.5 এবং 4 তিনটে সংখ্যা, আমার কোনটাকে স্কয়ার করা সবচেয়ে কঠিন,
3, 3.5 এবং 4, 3.5। 3.5। আবার দেখো তাহলে আমরা এখানে দেখো একবার ডিকে স্কয়ার করছে, আবার ডিকে কিউব করছে, আবার ডিকে কি করছে, পয়েন্ট 3.5 এর জন্য স্যার। হ্যাঁ, তাহলে আমাদের মেইনলি হচ্ছে যে যদি আমরা যদি অন্য কিছু নিতাম রেজাল্ট আমাদের সেম হতো, কিন্তু আমরা যে উদ্দেশ্যে কাজটা করলাম আমাদের ক্যালকুলেশনটা সহজ করার জন্য হয়তো দেখা যাচ্ছে আমাদের অতটা সহজ হতো না। অনেকে বলতে পারে যে আমি তো অন্যটা নেব, কোনো সমস্যা নেই, অন্যটা নিলেও আমাদের রেজাল্ট সেম হবে, আমাদের রেজাল্টের ভিতরে কোনো পার্থক্য আসবে না, আমাদের রেজাল্টের ভিতরে কোনো পার্থক্য আসবে না, তাহলে আমরা যে কোনো কিছু নিতে পারি। কিন্তু হ্যাঁ, আমাদের অন্যটা নিলে হয়তো আমাদের ক্যালকুলেশনটা এতটা সহজ হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এটা আমরা ক্যালকুলেট করতে পারলাম, এগুলো আমাদের যোগ করলাম, এটা আমাদের পুরোটা যোগ করলে 6, এটা হচ্ছে এত, এটা হচ্ছে এত। তাহলে আমাদের ফার্স্ট র মোমেন্ট, তাহলে ফার্স্ট র মোমেন্ট হচ্ছে কি, ফার্স্ট র মোমেন্ট μ1 প্রাইম এটা সমান দিস। তাহলে এটা করলে আমাদের কি ফার্স্ট র মোমেন্ট অ্যাবাউট অরিজিন, তাই না? সবগুলো অরিজিন থেকে ক্যালকুলেট করলে কত আসছে ফার্স্ট র মোমেন্ট। দেখো সাম অফ FD বাই n ইনটু I ইনটু I স্কয়ার। আচ্ছা, এটা কিভাবে আসলো এটা তোমাদেরকে আমি আগামী দিন দেখাই দেবো, যদি এটা আমাদের আজকে এটা মনে করি ইয়ার মধ্যে নেই। হ্যাঁ, এখন আমাদের এটা দেখাই দেবো এটা I কেন আসলো, যেহেতু আমাদের একটা চেঞ্জ আসতেছে, আমাদের একটা অরিজিন এবং স্কেলের একটা টার্ম আসতেছে। এখানে স্কেল কত, এখানে স্কেল হচ্ছে কত 0.5, সেজন্য 0.5। ঠিক আছে, আবার এখানে 0.5 এর স্কয়ার, পরেরটা দিয়ে 0.5 এর কিউব, যেহেতু আমাদের থার্ডের বেলায় কিউব, ফোর্থের বেলায় হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা আগামী দিন দেখাই দেবো আর কি। জাস্ট এটা ক্যালকুলেশন করলে কি আমাদের ফার্স্ট র মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, থার্ড মোমেন্ট, ফোর্থ মোমেন্ট আমাদের সবগুলো চলে আসলো। এখন আমাদের কিন্তু একটা রিলেশন আছে যে সেন্ট্রাল মোমেন্ট এবং র মোমেন্টের আমাদের একটা রিলেশন আছে যে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি আর কি। বা তোমাদের কাছে যদি এই জিনিসটা কঠিন মনে হয়, আমরা সরাসরি আমরা কি করতে পারি, আমরা আগামী দিন তোমাদেরকে দেখাই দেবো, আমরা সরাসরি তোমাদের এটা কি করতে পারি, আমরা এখান থেকে সরাসরি ভাবে আমরা তোমার মনে করো সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেট করতে পারি, আমাদের এই রিলেশন ইউজ করার কোনো প্রয়োজন নেই যদি এটা আমাদের ঝামেলা হয়। ঠিক আছে, তাহলে এখানে রিলেশন ইউজ করে করছে, আমরা এটা আপাতত স্টপ রাখি। ঠিক আছে, এটাও রিলেশন ইউজ করেই করছে, কিন্তু আমরা রিলেশন ইউজ না করেও আমরা এগুলো করতে পারবো। আমরা যদি রিলেশন ইউজ নাও করি, আমরা রিলেশন ইউজ না করেও এগুলো করতে পারবো। দেখো এখানে কিন্তু এটাতে কিন্তু ওইরকম কিন্তু রিলেশন ইউজ করা হয়নি। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের দ্বিতীয়টা ক্যালকুলেট দ্য ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্ট অ্যাবাউট মিন ফ্রম এত, তাই না? এখানে আমাদের দিয়েছে, আমাদের এখানে সেন্ট্রাল মিন এখানে আমাদের ক্যালকুলেট করছে কত, মানে 19.2। এখানে আবার 19.2 থেকে এটা আবার 30 আরবিট্রারি ভ্যালু হিসেবে নিয়েছিল, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে কি করছে, মানে এখানে দেখো কেন 90 এখান থেকে কেন এটা করলো, এটা হয়তো অনেকের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কেন 19.2 থেকে 30 করলো, এটা র মোমেন্ট ক্যালকুলেট করছে, তাই না? র মোমেন্টের আসলে আমাদের ইম্পর্টেন্সটা এখানে, যে র মোমেন্ট করার পরে দেখো আমাদের যে যদি আমি এটাকে 19.2 করতাম, তাহলে এই ডেভিয়েশনটা 19.2 থেকে মানে 25 থেকে 19.2 যদি আমি বিয়োগ করতাম, তাহলে কত আসতো, আসতো এখানে আমাদের 4.2। ঠিক আছে, এখানে আসতো 4.2 কে স্কয়ার, 4.2 কে কিউব, 4.2 কে টু দি পাওয়ার 4। এটা হয়তোবা কমপ্লিকেটেড মনে হচ্ছে আর কি ওদের, কিন্তু এটা কমপ্লিকেটেড নয়। তোমরা তো ক্যালকুলেটর ইউজ করবা, তাই না? তোমরা সবাই কি ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করবা। তোমাদের এটা করার র মোমেন্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই যদি পরীক্ষায় না আসে। একটু মিউট করো, আমি মিউট করে দিচ্ছি, তারপর মিউট হচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমাদের এটা তোমরা এটা 19.2 দিয়ে করবে, অর্থাৎ x - 19.2, যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, x - 19.2 হোল স্কয়ার, x - 19.2 হোল টু দি পাওয়ার কিউব, x - 19.2 বলছি 29.2, হ্যাঁ, হোল টু দি পাওয়ার 4। ওকে, এখন তুমি এখানে কি করবা, 25 মাইনাস কি 29.2। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবা, এটা ক্যালকুলেট করলে তারপর কি এটাকে স্কয়ার করবা, এটাকে কিউব করবা, এটাকে 4 করবা। ঠিক আছে, করলেই তোমার সরাসরি কি হয়ে যাবে, এটা কি এটার মান তো তোমার এটার মান অলওয়েজ কি হয়ে যাবে, এটার মান কিন্তু 0 হয়ে যাবে।
এটার মান কি হবে 0 হয়ে যাবে ওকে এটার মান 0 হয়ে যাবে তাহলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সমস্যা নাই আমরা তোমাদেরকে আমরা এখানে এখনই আমরা করে আমরা আজকের মতো আমরা শেষ করব আমরা তোমাদেরকে একটা প্রবলেম দেখাই দিই কেন আমাদের এত সমস্যা আমাদের সমস্যা বলতে কোনো সমস্যা নেই একটু লিখতে হয়তো আমার এখানে সময় লাগবে তো তোমরা একটু আমাকে হেল্প করতে পারো ক্যালকুলেশনে হেল্প করতে পারো আমাদের সংখ্যাগুলো হচ্ছে কত 2 3 4 1 2 ঠিক আছে 2 3 4 5 5 10 12 12 আমরা 15 নেই 12 এটা নেই কত এটা 3 কত হলো 10 12 এটা হলো 5 এখন কত হয়েছে 5 আর 5 10 13 2 এখন কত হইলো 2 আর 3 হচ্ছে কত 5 10 15 ঠিক আছে তার মানে আমাদের x বার কত x বার কত x মাইনাস x বার 3 একটু x বার হচ্ছে 3 আকাটা বা আমি লিখে চট করে লিখে দেব এখানে একটু লিখতে যেহেতু আমি আগে লিখি নাই একটু আমার লিখতে একটু সময় লাগবে আর কি x minus x এটা তো আচ্ছা এটা x বার আমি লিখে দিই এখন এটা ইয়া করা যাচ্ছে না ঠিক আছে x minus x বার আমি লিখে দিলাম আর কি তাহলে x minus x বারের মান কত দেখো তো x বার যদি আমি ক্যালকুলেট করি কত ভাই 3 ঠিক আছে তার মানে এখান থেকে আমি কি পাই x minus x বার আর এটা হচ্ছে x minus x বার এটাকে আমি করব কি এটা হচ্ছে হোল স্কয়ার অর্থাৎ x minus 3 সরি এটাকে করব আমি স্কয়ার এটাকে কি করব এটা হলো এটা হলো 3 এটা হলো 4 তাই না তার মানে এখন দেখো x - x বার এটা কত 2 - 3 কত -1 3 - 3 কত 0 এটা কত 5 - 3 কত 2 এটা কত 3 - 3 0 0 -3 -1 ঠিক আছে না Yes, sir. 1 0 4 0 1 এটাকে যদি আমি করি এটা -1 0 2 কে যদি আমি করি এটা কত 8 8 0 এটা কত -1 এটাকে যদি করি আমি এটা 1 থাকবে 1 0 হলো এটা 0 এটা কত 1 আমরা আরেকটা সেল করি সেল হচ্ছে সামেশন তাই না আচ্ছা আমাদের এদিকে একটা এটা সামেশন আমি তোমাদের এগুলো তোমাদের তাহলে এটা সাম করলে কত হয় 0 না জি স্যার 0 এটা কিন্তু অলওয়েজ 0 হবে এটা কিন্তু অলওয়েজ 0 হবে কেন আমরা জানি সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ অলওয়েজ 0 এটা কি ফার্স্ট সেন্টার মোমেন্টের সমান এটা 0 হবে তোমরা কিন্তু অনেক সময় পয়েন্ট নিয়ে কাজ করবা তাই না ডেটা তো আমি এভাবে এরকম দিব না তাহলে পয়েন্ট নিয়ে কাজ করলে তুমি তো হয়তো 2 ডিজিট বা 3 ডিজিট নিয়ে করবা তখন দেখা যাচ্ছে যে হয়তো তোমার 0 আসতেছে না তুমি কিন্তু 0 বাদে যে কোনো একটা সংখ্যা কিন্তু লিখে দিবা না তোমার কিন্তু এটা পুরো ভুল এটা সূর্য যেমন পূর্ব দিকে হবে সেটা যেমন সত্য আর সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ অলওয়েজ 0 এটাও সেরকম একটা চিরন্তন সত্য আর কি তাহলে এটা আমাদের যোগ করার কোনো প্রয়োজন নেই এটা দেখা মানে এটা 0 বসায় দেওয়া এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে না এটা কত 6 এটা কত
6 এটাও 6, 6 এটা কত? এটা 18। 80 না তাহলে আমি 18 যদি এখানে এটা যদি ফার্স্ট, তাহলে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, তাই না? আমি লিখে দিই আর কি। আমরা সেন্ট্রাল তাহলে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের মান কত? সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের মান হচ্ছে কত? যে এটার সাম ডিভাইড বাই n। n এখানে কয়টা? 1 2 3 4 5, তাই না? তাহলে 6/5, ওকে। থার্ড সেন্ট্রাল মোমেন্ট, থার্ড সেন্ট্রাল মোমেন্ট কত? এটা কত আসছে? এটাও 6/5, 5 এটাও 6/5। ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট 18/5 3/5 এখন একটু আমাকে একটু করে সাহায্য করবা। 18/5, হ্যাঁ। এখন বলো স্কুইনেস কার্টোসিস, মেজার অফ স্কুইনেস। বিটা 1 এর মান কি পেয়েছিলাম আমরা? mu3 স্কয়ার ডিভাইডেড বাই mu2 square 2 mu2 cube mu2 cube স্কয়ার ডিভাইডেড বাই mu2 কিউব mu3 স্কয়ার ডিভাইডেড বাই mu2 কিউব। তাহলে আমি এটা দেখাই দেই। 5/6 এগুলো স্কয়ার, এটার উপরে স্কয়ার, এটার উপরে কিউব, তাই না? এটা করতে পারবা? এটা করলে কত? 5/6। 5/6 তাহলে মানটা কি পজিটিভ? আমরা যদি এর স্কয়ার রুট নিতাম, এটাই আসতো, পজিটিভ আসতো। তাহলে এটাকে পজিটিভ বেস কিউব। মেজার্স অফ কার্টোসিস, তাহলে কি মেজার্স অফ mu4 ডিভাইড বাই mu4 এর মান কত? 18 ডিভাইড বাই কত? 5/6 হোল স্কয়ার, তাই না? 5/6। আচ্ছা, এটা আমি অন্য এক জায়গায় করে আমি তোমাদেরকে বলছি এর রেজাল্টটা কত। তোমরাও তোমাদের সাথে যেটা আছে সেটা মানে ক্যালকুলেটর থেকে করে নিতে পারো। 5/6 18 বাই, আচ্ছা এটা 26.2 আছে 5.92 করছে 25.92 এক পয়েন্ট ঠিকভাবে করছো কিনা? হ্যাঁ স্যার করছি। কত আসলো? আচ্ছা আচ্ছা, আমি 5/6 সরি 6/5 সরি 6/5। আচ্ছা তাহলে চেঞ্জ হবে স্যার। তাহলে হচ্ছে স্যার 12.5। হ্যাঁ তাহলে ঠিক আছে, 12.5। এটা আমার ধরেছিল প্রথমে 12.5, তাই না? তাহলে 12.5টা কি? 12.5টা 3 থেকে অনেক বড়, তার মানে এটা কি লেপ্টোকার্টিক। তাহলে এটাকে যদি আমি করি, এটা হবে কি লেপ্টোকার্টিক, ওকে? এটা লেপ্টোকার্টিক হবে না, এটা হবে তাহলে আমরা নরমালি যদি মনে করো এগুলোকে যদি পয়েন্ট আকারে যদি সাজাই নেই, আমরা যেমন সংখ্যাগুলো একটু তোমরা বলবো আমাকে, যে একটু লিখে নাও। 2 3 2 কত লিখলাম? 2 3 5 3 2। আচ্ছা, সংখ্যাগুলো একটু করে আমাকে বলবো আর কি। আমরা একটু অন্যভাবে তোমাদের এটা করে আমরা শেষ করে দেবো। এক 2
3 4 5। আচ্ছা মনে করো এটা 1 2 3 4 5। এটা হলো 1 তো নাই এখানে, 2 3 দুই কতবার ছিল? দুইবার। দুইবার। 2 এখানে, 3 কতবার? দুইবার। মানে 2 ও দুইবার, 3 ও দুইবার, তাই তো? জি স্যার। আর 5 একবার। 5 একবার, তাই না? তাহলে দেখো তো আমরা যদি এটাকে যদি দেখো তো বাম দিকে না, থিকনেসটা কিন্তু বাম দিকে আছে, ঠিক আছে? তোমরা এটা খাতায় করলে হয়তো আমারটা সুন্দর হয়নি, আর ডেটা আসলে অল্প তো, থিকনেসটা কিন্তু আমাদের কি বাম দিকে, তাই না? থিকনেসটা আমাদের পজিটিভলি স্কিউ, তাই না? তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করো, হ্যাঁ বাসায় প্র্যাকটিস করলে এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের যার যে কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই রাখবা আর কি, হ্যাঁ? আমরা আগামী দিন তোমাদেরকে আজকে যে মনে করো রিলেশনশিপটা দেখাবো, এবং কোরিলেশন রিগ্রেশন আমরা আগামী দিন তোমাদেরকে পড়াবো। কোরিলেশন রিগ্রেশন শেষ করার পর আমাদের প্রবাবিলিটি থাকবে। হ্যাঁ, কোরিলেশন রিগ্রেশন শেষ হওয়া মানে প্রায় আমাদের 90% এর কাছাকাছি আমাদের শেষ আর কি। শেষের 2 অধ্যায় নাই? বুঝি নাই। একবারে শেষের যে 2 অধ্যায়টা আছে? না, আমরা তো ওখানে যাব, তো আমরা শেষের 2 অধ্যায় হচ্ছে যে আমাদের প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ ওগুলো আমাদের কোরিলেশন রিগ্রেশন শেষ করার পর আমরা ঠিক আছে। তবে আজকে তোমাদের ক্লাসে অনেক উপস্থিতি, আজকে কেন উপস্থিতি এত কম কেন বুঝলাম না, তাই না? এখন আবার 60 জন হয়ে গেছে ক্লাসে অনেক। হ্যালো, ক্লাসটা স্যার অনেক ইফেক্টিভ। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ কে বলো। স্যার আমি বলতেছেন যে আপনি কার্তেসি একটা বলছেন যে ওইটা একটু মানে ইকুয়েশনটা কি ছিল একটু বলেন আমাকে। আচ্ছা, কার্টেসিসের ইকুয়েশনটা ছিল, আচ্ছা আমি তোমাদেরকে এটা আমি পরবর্তীতে আমরা আজকে যে ফাইলটা এটা আমি তোমার সন্ধ্যার দিকে শেয়ার করে দেবো আর কি। কার্টেসিস হচ্ছে তোমার μ2 স্কয়ার। আচ্ছা তোমাদেরকে আমরা অনেকগুলো পিকচার পাঠিয়েছি, আমরা আবারও দেবো আর কি, হ্যাঁ সবগুলো আমরা সবগুলো দিয়ে দেবো। আর কোনো কিছু যদি না থাকে তোমরা গুগলে সার্চ দিয়ে সবকিছু পেয়ে যেতে পারো। আর আমি আমার এখান থেকে যে ধরনের ম্যাটেরিয়ালস দেওয়া দরকার আমি সবগুলো ম্যাটেরিয়ালস তোমাদের দেব, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? এই দেখো আমরা ক্লাস শেষ করে নিয়ে একজন অলরেডি বের হয়ে চলে গেছে, তাই না? অনেক ব্যস্ত, আমরা শেষ করে দিচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার বিটা 1 এর মান কি কখনো নেগেটিভ হতে পারে? কিসের মান? বিটা 1। বিটা 1 এর মান তো না, আমরা বিটা 1 এর মান মেইনলি আসলে নেগেটিভ হয় বলে আমরা নেগেটিভলি স্কোর বলি আর কি। কিন্তু যেহেতু ওখানে স্কয়ার আছে, μ3 এর মান আসলে নেগেটিভ হলেই হবে তো, তাহলে যেহেতু ওখানে একটা আমাদের স্কয়ার আছে সেহেতু আসলে নেগেটিভ হয় না, সেজন্য আমরা কি করি কোএফিসিয়েন্ট অফ স্কয়ারটা ক্যালকুলেট করি। কিন্তু হ্যাঁ তোমাকে কিন্তু স্যার কিন্তু প্রশ্ন করবে, প্রশ্ন করলে তুমি বলবা যে হ্যাঁ আমাদের বিটা 1 এর মান পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে, ঠিক আছে? কারণ তুমি না আসলে এটা ইয়ে হবে না, তবে যদি তুমি বলো যে না আমাদের এটার মান নেগেটিভ হবে না, তাহলে এক্সপ্লেইন করে বলতে হবে যে আমাদের এটার মান যেহেতু নেগেটিভ হয় না, তখন আমরা সেজন্য কি করি কোএফিসিয়েন্ট অফ স্কুলেস বের করি, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, একটু পড়াশোনা করো আর কি, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ স্যার।